বলেই বাইরে থেকে চোখ সরিয়ে রায়ার পানে তাকালো উৎসুক নজরে। রায়াও তাকিয়ে ছেলেটার পানে। ছেলেটার চোখে জবাব পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। রায়া এক পেশে হেসে বলল, কারণটা খুবই সহজ। কারণ এটাই, আপনি সবাইকে ভালোবাসেন। ভাবছেন আঙ্কেলের এসব হয়েছে আপনার জন্য? নিজের আম্মু আর বোনকেও ভালোবাসেন, তাই তাদের চোখের পানি আপনার সহ্য হচ্ছে না। তমাল তাচ্ছিল্য হেসে আওড়ালো, কই, এখনো তো আমার ভালোবাসা কারো চোখেই পড়েনি। তাহলে তুমি কিভাবে বলছো আমি তাদের ভালোবাসি? আপনি বোধহয় আগের দিন আমার বলা কথা ভুলে গেছেন। যাই হোক, নিজের মনের কাছে প্রশ্ন করুন, জবাব পেয়ে যাবেন। আর হ্যাঁ, ভালোবাসা প্রকাশ করতে হয় কখনো কখনো, না হলে মানুষের আন্দাজ হবে কি করে সেই বিষয়ে, যদি আপনি শুধু নিজের খারাপটুকুই মানুষের সামনে তুলে ধরেন। তমাল নিজের মনে কি সব ভাবতে বসলো। এই মুহূর্তে মনে হলো মেয়েটা মোটেও বাচ্চা নয়, কিন্তু দেখা যাবে একটু পরেই এমন কিছু বলবে যা বাচ্চারাও বলে না বোধহয়। তমাল সম্পূর্ণ ব্যাপারটা এড়িয়ে গেল। হঠাৎ অন্যদিকে তাকিয়ে কেমন করে বলে উঠল, তুমি তো অনেক বুঝদার মেয়ে, বুঝতেও পারো অনেক কিছু। তাহলে নিজের ভাবিকে বুঝতে পারছো না যে সে তার খারাপ ভাইয়ের থেকেও কোনো আশা না রাখে? ও খুব ভালো আর নরম একটা মেয়ে, সম্পূর্ণ আমার বিপরীত। রক্তের সম্পর্ক নেই, তাছাড়া ওই ভাই হওয়ার কোনো যোগ্যতা আমার নেই। রায়ার এতক্ষণে চা খাওয়া শেষ। তমালেরটা আরো আগেই হয়েছে। রায়া পিছু ঘুরে খানিকটা দূরে বসা নিজের বড় ভাবির পানে তাকালো। সেও বোঝে তার ভাবি কতটা ভালোবাসে তার ভাইকে। রায়া সেদিকে চক্ষু নিবিষ্ট রেখেই নিজ মনে জবাব দিল, ভাই বোনের মাঝে যোগ্যতা টেনে আনতে নেই। ভালোবেসে আপন করে নিলে সবাই যোগ্য হয়ে ওঠে। তা যে কোনো সম্পর্কেই হোক না কেন। ভাবি, আপনার ভালোবাসা চাই। একবার দিয়েই দেখুন, রক্তের সম্পর্কে চেয়েও শক্ত বন্ধন হবে আপনাদের। ভালোবাসা এই একটা শব্দ এসেই ঠেকেছে বোধহয় তমালের জীবন। মাকে ভালোবাসি, বাবাকেও বাসি, আর বোন। চোখের সামনে ভেসে ওঠে ছোটবেলার কত খুনসুটি, আবার কত তিক্ততাও। সে পারেনি নিজের ভালোবাসা জাহির করতে, অন্যের ভালোবাসাও নিজের জন্য কুড়াতে সক্ষম হয়নি। আর একজনকে ভালোবেসে তো পাওয়ার আগেই হারিয়ে ফেলেছে। তমালের চোখ দুটো কেমন রক্তিম হয়ে উঠেছে, হয়তো রাত থেকে কান্নাটুকু আটকে রাখার ফল। রায়া দেখল সেই চোখ। হঠাৎ কি হলো মেয়েটার কে জানে। হাত বাড়িয়ে আলতো করে ছেলেটার পিঠে রেখে বুলিয়ে দিল, যেন এক টুকরো ভরসা দিতে চাচ্ছে। তামাল কেমন করে তাকালো রায়ার পানে। চোখ ঘুরিয়ে দেখার চেষ্টা করলো তার পিঠে ছোঁয়ানো মেয়েটার হাতটাকে। বুকের ভেতরটা যেন ছলৎ করে উঠল। এমন অনুভূতি তার এই প্রথম। এমন কেউ করেনি কখনো তার সাথে। বাম চোখের কোণ ঘেঁষে এক বিন্দু অশ্রু গড়ালো তমালের। এই পর্যায়ে বোধহয় তমালের লজ্জা লাগলো। একটা বাচ্চার সামনে সে কাঁদলো, আর তখন থেকে কি সব বলে চলেছে। সে নিজেকে দূরে সরিয়ে নিয়ে দ্রুত চোখের পানি মুছে নিল। রায়া তখনও নিষ্পলক চোখে তাকিয়ে তমালের পানে কোমল স্বরে বলে উঠল, ভালোবাসা পেতে হলে ভালোবাসা দিতেও হয়। তবে ভাবি, আপনার ভালোবাসা না পেয়েও আপনাকে ভালোবাসে। অনেক তো হলো দ্বন্দ্ব। এবার নিজের বোনটাকে বুকে টেনে নিন। আপনার অপরাধ বোধ, দুজনের মাঝের দূরত্ব সব মিটে যাবে। মনে প্রশান্তি খুঁজে পেতে চাইলে এই একটাই রাস্তা। তমালের মনে প্রশ্ন জাগলো, সত্যিই কি এমন করলে মনে প্রশান্তি খুঁজে পাবে? যদি সবার সাথে একটা ভালো সম্পর্ক হয়, যদি সে ভালো হয়ে যায়, তাহলে কি সংসারে শান্তি ফিরে আসবে? বোনটা সত্যিই খুশি হবে তার একটুখানি ভালোবাসা পেয়ে। তাতে বাবা খুশি হবে, বাবার খুশিতে মাও খুশি হবে। সব কিছুর জবাবই অস্পষ্ট। তার থেকে বড় বিষয়, সে যা করেছে এরপরেও সবার সাথে চোখ তুলে কথা বলবে কিভাবে? এত বছরে সব ভুলে বোনের সাথে কিভাবে সহজ হয়ে উঠবে? অস্বস্তিতে ঘিরে রাখে যে তাকে। তমালের বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। এর মাঝেই শুনতে পেল মেয়েটার চটপটে স্বরের বাক্য, এখন ওদিকে চলুন তো, বেয়াদব বেয়াই। ওদিকে সবাই আছে, ভালো লাগবে। একা থাকতে নেই। একা থাকলে সবার সাথে সহজ হবেন কি করে? দ্রুত চলুন তো। তমাল তীক্ষ্ণ চোখে তাকালো। এই তো মেয়েটার আসল রূপ বের হচ্ছে। আর সে একা আছে, তাতে এই মেয়ের কি? যাবে না সে। কি করবে এই মেয়ে? তার ভাবনার মাঝেই তমালকে দাঁড়িয়ে থাকতে দেখে রায়া রাগি চোখে তাকিয়ে তমালের একটা হাত ধরে টান দিয়ে বলল,
আপনি আসলেই বেয়াদব, এই জন্যই কথা শোনেন না। বলেছি না ওদিকে যেতে, চলুন বলছি, গিয়ে ভাবির পাশে বসে থাকবেন। তমাল ভ্যাবাচাকা খেয়ে গেল। এমন করে হাত টানতে দেখে না চাইতেও পা বাড়ালো অদ্রিজাদের কাছে যাওয়ার জন্য। তমালকে হাঁটতে দেখে হাত ছেড়ে দিল রায়া, পাশাপাশি চলতে শুরু করলো। খানিকটা এগিয়ে আসতেই তমাল হঠাৎ স্থির হয়ে গেল। বুকটা পুনরায় ধড়ফড় করতে শুরু করলো, গলা শুকিয়ে কাঠ হলো। রায়া তমালকে থামতে দেখে নিজেও থেমে তমালের চোখ বরাবর তাকিয়ে ছোট ভাবিককে দেখে সব বুঝতে সক্ষম হলো। ইস, সে তো এসবের মাঝে ভুলেই গেছিল তার ছোট ভাবিটার সাথেই এসেছে। অন্য সময় হলে হয়তো তমালকে নিয়ে বেশ মজা উড়াতো সে, কিন্তু এই মুহূর্তে আর তেমন কিছুই করলো না। হালকা উঁচু হয়ে ফিসফিস করে তমালের উদ্দেশ্যে বলল, নজর ঠিক করুন, সবাই আছে এখন। ভাবি হয় কিন্তু মেয়েটা এখন আমার। বলার সাথে সাথেই চোখ দুটো সরিয়ে নিতে সক্ষম হলো না তমাল। কি করে পারবে? বিয়ের পর এই প্রথম দেখলো মেয়েটাকে, যাকে সে খুব করে চেয়েছিল, সে এখন অন্য কারো ঘরণী। এটা মেনে নেওয়া কি খুব সহজ? মেয়েটা এই সময়ে কেন এলো এখানে? তার বুকের ভেতর প্রবাহিত হওয়া ধিকি ধিকি আগুনটা বেড়েছে এখন দ্বিগুণ হলো তার বেলায়। সবাই কি শুধু তার ভেতরের ক্ষতটা বাড়িয়ে দেওয়ার জন্যই আসে? রোনাক সেখানেই দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ চোখ পড়ল পাশাপাশি দাঁড়ানো বোন আর তমালের পানে। ভ্রু কুঁচকে এলো যখন দেখলো ছেলেটার চোখ দুটো তার বউয়ের পানে স্থির। তখনই রাগ এসে জড়ো হলো মস্তিষ্কে। এতক্ষণে সহানুভূতি সব ভুলে গেল। উপায় না পেয়ে বোনের উদ্দেশ্যে গম্ভীর স্বরে ডেকে উঠল, মেঘ, ওখানে কি করছিস? এদিকে আয়, ভাইয়ের পাশে। ভাইয়ের গম্ভীর স্বর শুনে ছোট রায়া দৌড়ে চলে গেল ভাইয়ের পাশে। তমাল তাচ্ছিল্য হেসে চোখ সরিয়ে নিল প্রিয়তার উপর থেকে। রোনাকের স্বর শুনে সেখানে উপস্থিত সবার চোখ এসে বর্তালো তমালের ওপর। তমাল বোধ হয় তা ভালোই বুঝলো। কেমন অস্বস্তি হলো, নাকি খারাপ লাগাকে আড়াল করতে চাইলো বুঝলো না। সবাইকে উপেক্ষা করে সেখান থেকে সরে নিচের দিকে অগ্রসর হলো। প্রিয়তার চোখ পড়ল ছেলেটা যাওয়ার পানে। জানে না ছেলেটার ভালোবাসা সত্যি ছিল নাকি মিথ্যা, কখনো বোঝার চেষ্টা করেনি সে। এখন ছেলেটা তাকে অন্য কারোর সাথে দেখে কেমন লাগছে সেটাও পুরোপুরি অনুধাবন করতে সক্ষম হলো না। আর চোখে স্বামীর পানে একবার তাকিয়ে পুনরায় বান্ধবীকে আগলে নিয়ে বসে রইল। মেয়েটার বুক চিরেও একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আর রায়া কেবল হতাশ হয়ে ছেলেটার যাওয়া দেখলো। এছাড়া আর কি বা করার আছে তার? পিটপিট করে চোখ মেলে তাকালেন আরাফ সাহেব। সব যেন অস্পষ্ট, মাথাটা ভার ভার। হাতখানা সামান্য নড়ে চড়ে উঠতেই অদ্রিজার মস্তিষ্ক সজাগ হলো। কখন থেকে সে বাবার পাশে বসেছিল, তাকিয়ে দেখলো বাবা চোখ মেলে তাকিয়েছে। হাসি ফুটে উঠল মেয়েটা ঠোঁটের কোণে। আরাফ সাহেব ধীরে ধীরে পাশে ঘুরে তাকাতেই মেয়ের কোমল মুখখানা নজরে এলো। মায়াবী মুখখানায় এখন রাজ্যের ক্লেশে ভরপুর। আরাফ সাহেবের বুকের ভেতরটা যেন ছ্যাঁত করে উঠল। কাল এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আর বুঝি এই মুখখানা দেখার ভাগ্য হবে না। এই বুঝি সব শেষ হলো। অদ্রিজা বাবার একখানা হাত মুঠোয় পুড়ে নিয়ে নিজের মুখের সাথে ঠেসে ধরল। ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করেও বিফল হলো। চোখের কার্নিশ ঘেঁষে কয়েক ফোঁটা অশ্রু গড়ালো। তা দেখে আরাফ সাহেব অস্থির হয়ে পড়লেন, নড়ে চড়ে উঠলেন, হাত বাড়িয়ে মেয়েকে ছোঁয়ার চেষ্টা করলেন। ব্যর্থ হয়ে ভঙ্গুর কণ্ঠে ডেকে উঠলেন, আ- আ- আম্মু। বাবার অস্থিরতা বোধ হয় বুঝলো অদ্রিজা। দ্রুত চোখের পানি মুছে নিয়ে ব্যতিব্যস্ত স্বরে শুধালো, আরাফ সাহেব হাতের ইশারায় মেয়েকে কাছে ডাকলেন। অদ্রিজা বুঝে মুখখানা নিচু করতেই আরাফ সাহেব হাত উঁচিয়ে মেয়েটার মুখে রাখলেন। পরম যত্নে ভাঙা ভাঙা স্বরে আওড়ালেন, আ- আ- আমি ঠিক আছি। তুমি শান্ত হও আম্মু। ডাক্তার বলেছে বাবাকে উত্তেজিত না করতে, তাই অদ্রিজা নিজেকে সংবরণ করে নিল। পুনরায় বাবার হাতখানা টেনে নিয়ে নিচের গালে ছোঁয়ালো। ছোট করে বলল, চুপ করে থাকো আব্বু, আমি শান্তই আছি, আগে তুমি সুস্থ হও আব্বু। মেয়েকে শান্ত দেখে বোধহয় আরাফ সাহেবও শান্ত হলেন। মিনিট 10 সেভাবেই বসে রইল বাবা মেয়ে।
মা এখানে আসবে ভেবে অদ্রিজা উঠতে চাইল। আরব সাহেব বুঝতে পেরে মেয়ের হাতখানা টেনে ধরলেন। অদ্রিজা উৎসুক নয়নে তাকিয়ে শুধালো, কিছু বলবে আব্বু? তোমার ভাইকে বলবে যেন আমাকে একটাবার দেখতে আসে। অদ্রিজা করুণ চোখে তাকালো। কি হয়েছে তার বাবা মা আর ভাইয়ের মাঝে? মাকে জিজ্ঞেস করেছিল কিন্তু জবাব পায়নি। তবে বাবার কাছে জিজ্ঞেস করার সাহস পেল না। মাথা নেড়ে সম্মতি দিল। তারপর বেরিয়ে গেল কেবিন থেকে। মাকে সম্মুখে বসে থাকতে দেখে ছোট্ট করে আওড়ালো, আব্বুর জ্ঞান ফিরেছে আম্মু, দেখা করে এসো। ভাইয়া কোথায় জানো? স্বামীর জ্ঞান ফিরেছে শুনে স্বস্তি পেলেন তমালিকা বেগম। দ্রুত উঠে দাঁড়ালেন স্বামীর নিকটে যাওয়ার জন্য। মেয়ের শেষ প্রশ্ন শুনে আশেপাশে তাকিয়ে ছেলেকে না পেয়ে জবাব দিলেন, জানি না কোথায় আছে, খুঁজে দেখ। অদ্রিজা সবাইকে রেখে একাই এগিয়ে গেল ভাইকে খুঁজতে। আর তমালিকা বেগম গেলেন স্বামীর কেবিনে। দরজা পেরিয়ে খানিকটা আসতেই স্বামীর চোখে চোখ পড়ল। কেমন নির্জীব হয়ে আছে লোকটা। তমালিকা বেগমের আঁখি দুটি পানিতে পরিপূর্ণ হয়ে উঠল। অনেক কষ্টে তা লাঘব করার চেষ্টা করলেন। স্বামীর অসুস্থতায় যেন বুক জুড়ে হাহাকার বয়ে চলেছে। তেমন করে অপরাধ বোধে বুকটা গভীর ক্ষত করে তুলেছে। বারবার মনে হচ্ছে এই লোকটাকে কাল আঘাত দিয়ে কথা বলে ফেলেছিল, তাই এমন হয়েছে লোকটার। ছোট ছোট কদম ফেলে এগিয়ে গিয়ে বসলেন স্বামীর পাশে। অভিযোগ করবে না ভেবেও ছলছলে নয়নে তাকিয়ে আওড়ালেন, তুমি সত্যি স্বার্থপর আরব। জীবনে প্রথমবার খানিকটা অভিযোগ কি করেছি, আর তুমি তাতেই আমাকে অপরাধী করে রেখে সব ছেড়ে চলে যেতে চাইছিলে। এত পাষাণ কি করে হতে পারো? আদ্রিজার আম্মুর কাছে যাওয়ার খুব তাড়া তোমার, তাই না? এর জন্যই ভাবো না আমার কি হবে। তমালিকা বেগম শাড়ির আঁচল টেনে মুখটা ঢেকে নিলেন। আরব সাহেব এক দৃষ্টে তাকিয়ে রইলেন ভেঙে পড়া স্ত্রীর পানে। বুকটায় যেন পুনরায় ব্যথার উদ্রেক হলো। কি বলে সান্ত্বনা দিবেন নিজের স্ত্রীকে? হঠাৎ অনুস্বর স্বরে বলে উঠলেন, তোমার অভিযোগ যাতে মিটিয়ে যেতে পারি, এই জন্যই বোধহয় আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে তোমা। আমাদের ছেলেকে আমরা বিয়ে দিব, বুঝলে? তারপর তাদের হাতে সংসারের দায়িত্ব তুলে দিয়ে আমরা দুজন নিজেদের মতো করে বাঁচবো, না হয় তখন তোমার অভিযোগ শেষ হবে তো। আমাদের ছেলে কথাটা শুনে তমালিকা বেগম স্বামীর পানে তাকালেন আবেশিত দৃষ্টিতে। পুনরায় চোখের বাঁধ ভাঙতে চাইল। স্বামীর থেকে ভালোবাসাময় বাক্য শুনে লোকটা তাকে লোভ দেখাচ্ছে বুঝি। নিজেকে সামলালেন তিনি। ডাক্তার কথা বলতে বারণ করেছে যে লোকটাকে। সেই ভেবে আওড়ালেন, এমনিতেও আমার আর কোনো অভিযোগ নেই আরব, শুধু তুমি দ্রুত সুস্থ হও। আমি চাই তুমি আমাদের নাতি নাতিদের বিয়ে দেখে তারপর আমার পর এই পৃথিবীর মায়া ত্যাগ করো। ততদিন তোমাকে সুস্থ থাকতে হবে। এখন চুপ করে থাকো তো। আরব সাহেব আজ বউয়ের পানে থেকে চোখ সরালেন না। বারবার মনে হচ্ছে এই মেয়েটাকে ভালোবাসতে না পারাটা ওনার জীবনের বড় ব্যর্থতা। স্বামী হিসেবে আগলে রাখলেও কখনো মেয়েটার মন বুঝতে সক্ষম হয়নি। যদি হতেন তাহলে বোধহয় ওনাদের সংসার আরো অনেকটা সুখের হতে পারত। তমালিকা বেগমও কিছু সময় থেকে উঠে দাঁড়ালেন। খুব বেশি কথা বললেন না। মেয়েটা তো গিয়েছে ভাইকে খুঁজতে, তিনি বরং গিয়ে ডাক্তারকে ডেকে আনুক। আর বাকি সবাই এসেও দেখে যাবে এক এক করে। তমালিকা বেগম বেরিয়ে গেলেন। আরব সাহেব তাকিয়ে বউয়ের বেরিয়ে যাওয়া দেখলেন। একবার বোধহয় ডেকে বলতে চাইলেন, আমার অপারগতার জন্য আমাকে ক্ষমা করো তোমা। আমি ব্যর্থ হয়েছি স্বামীর ভালোবাসা দিতে, কিন্তু চেষ্টা করেছিলাম। বললেন না আর ক্ষমা চাওয়া থেকে সুন্দর হয়তো মেয়েটাকে এই বয়সে এসে খানিকটা ভালোবাসায় মুড়িয়ে দেওয়া, ছেলেটাকে মনের মতো তৈরি করে মেয়েটার মুখে এক টুকরো হাসি উপহার দেওয়া। মানুষের ভিড়ে একা একা হাঁটতেই খানিকটা অস্বস্তি হলো, তবুও থামলো না মেয়েটা। এগিয়ে এলো নিচতলা পর্যন্ত। রিসেপশনের বাইরে আসতেই ভাইয়ের দেখা পেল। কাছাকাছি এগিয়ে যেতেই সিগারেটের গন্ধে কেসে উঠল। কারো কাশির শব্দ শুনে ফিরে তাকালো তমাল। বোনকে দেখে হাতে ধরা সিগারেটটা রাস্তার উপর ফেলে দিয়ে পায়ে পিষে ফেলল। অদ্রিজা স্বাভাবিক হয়ে ভাইয়ের পাশে দাঁড়ালো। ভাইয়ের ব্যথিত মুখখানার পানে তাকিয়ে শুধালো, আব্বুর জ্ঞান ফিরেছে, দেখতে যাবে না তুমি?
তমাল ছন্ন ছাড়ার মতো প্যান্টের পকেটে হাত গুজে দিয়ে এক পা দিয়ে রাস্তার উপর নাড়াচাড়া শুরু করলো। এদিক ওদিক তাকিয়ে স্বাভাবিক স্বরে বলে উঠল, যদি আমাকে দেখার পর আব্বু আবার অসুস্থ হয়ে পড়ে তো? অদ্রিজা আলতো হাসলো, ছোট করে শুধালো, তোমার কি এটা মনে হয় যে আব্বুর অসুস্থতার জন্য আমি তোমায় দায়ী ভাবছি? যা ভাগ্যে ছিল তাই হয়েছে, এর জন্য কেউ দায়ী নয়। বোন প্রশ্ন করলেও তার জবাব দিল না। কেউ এখন মুখে স্বীকার করুক বা না করুক, এর জন্য সেই দায়ী, কিন্তু এই মেয়ে তা মানবে না, এটাও জানা তার। হঠাৎ অনুস্বর স্বরে শুধালো, এত ভালোবাসিস কেন আমাকে? এত অবহেলা করি তাও ভালোবাসা পাওয়ার যোগ্য বুঝি আমি? আমি এত যোগ্য অযোগ্য বুঝি না ভাইয়া, আমি শুধু বুঝি তুমি আমার ভাইয়া। আর ভাইকে ভালোবাসার জন্য কারণ লাগে না? হয়তো তোমার কাছে আমার ভালোবাসার মতো কোনো কারণ ছিল না, তাই আমাকে কখনো ভালোবাসোনি তুমি। কিন্তু তোমাকে না ভালোবাসার মতো কারণ আমার কাছে ছিল না, আজও নেই। তুমি না মানলেও আমি মানি যে তুমি আমার ভাই। প্রশ্নের পিঠে তৎক্ষণাৎ ব্যথিত কণ্ঠের জবাব পেয়ে তমাল নিশ্চুপ, কিন্তু শরীরের নড়চড় বেড়ে গেল। এদিক ওদিক তাকাতে থাকলো, যেন নিজের অস্থিরতা লুকানোর প্রয়াস করে চলেছে ছেলেটা। অদ্রিজা ভাইয়ের অস্থিরতা বুঝতে পেরে পুনরায় কিঞ্চিত হাসি ফুটিয়ে নম্র কণ্ঠে আওড়ালো, তোমার আর কোনো প্রশ্ন আছে? নাহলে চলো, আব্বু ডেকেছে তোমায়। আব্বু তাকে ডেকেছে সত্যি, কিন্তু সে কি করে দাঁড়াবে আব্বুর সম্মুখে? যদি তাকে দেখে রাতের কথা মনে করে উত্তেজিত হয়ে পড়ে? তমালের মনের উচাটন ভাব আরও বেড়ে গেল। অদ্রিজা ভাইকে বলে পদযুগল বাড়ালো। তমাল ঘুরে বোনের যাওয়ার দিকে তাকালো, দু আঙ্গুলের সাথে কপাল ঘষতে শুরু করলো। আকস্মাৎ ছেলেটা সব কিছু পিছে ফেলে বলে উঠল, আই এম সরি আরু। অদ্রিজার পায়ের চলন স্থির হয়ে গেল। আশ্চর্য দৃষ্টিতে ঘুরে তাকালো ভাইয়ের দিকে। ছেলেটা তার পানেই তাকিয়ে, চোখ দুটোতে অপরাধ বোধ জলজল করছে। কিন্তু কেন? অবাক কণ্ঠে শুধালো। সরি কেন ভাইয়া? তৎক্ষণাৎ তমালের কাঁপা কাঁপা কণ্ঠস্বর ফুঁড়ে বেরিয়ে এলো, সব কিছুর জন্য, তোর সাথে খারাপ ব্যবহার করার জন্য, আব্বুর সাথে উচ্চস্বরে কথা বলার জন্য, মায়ের যোগ্য সন্তান না হওয়ার জন্য, অন্যদের সামনে তোকে হেয় করার জন্য, বিশেষ করে ওই দিন সবার সামনে তোকে ধর্ষিতা বলার জন্য। ধর্ষিতা শব্দটা বলতে গিয়ে যেন খানিকটা বাঁধলো আজ তমালের। সে জানতো সব কিছুই, অথচ সেদিন কত অবলীলায় কথাটা বলে দিয়ে বোনকে কষ্ট দিয়েছিল। করেছিল শুধুমাত্র বাবার ওপর রাগ করে, এমন নয় পরে খারাপ লাগেনি, কিন্তু আজ যেন বুকের ভেতর ঝাঁঝরা হয়ে যাচ্ছে। কে জানে সে এত কিছু ক্ষমা কখনো পাবে কিনা। অদ্রিজার চোখ দুটো ছলছল করে উঠল। ভাই তাকে সরি বলেছে, মানে ভাইটা তাকে আর কখনো অবহেলা করবে না অন্যদের মতো। তার ভাইও বুঝি এখন থেকে তাকে ভালোবাসবে। যে কয়েক পা এগিয়েছিল সেই কয়েক পা পিছু হেঁটে পুনরায় ভাইয়ের কাছে এসে দাঁড়ালো। মানুষের অনুশোচনা থেকে বড় কোনো শাস্তি হতেই পারে না। আর তার খারাপ লাগলেও ভাইকে কখনো দোষারোপ করেনি, তাহলে ক্ষমা কী করে করবে? চোখ থেকে অশ্রু গড়ালো, ধরা স্বরে আওড়ালো, আমার মাথায় একটু হাত বুলিয়ে দেবে ভাইয়া, মনমরি করে ভালোবেসে। অভদ্র তমাল আজ কথাবিহীন এক হাত বাড়িয়ে বোনের চোখের পানি মুছে দিল। তারপর হাত বাড়িয়ে সন্তর্পণে রাখলো বোনের মাথায়। অদ্রিজা খুশিতে ভাইয়ের বুকে কপাল ঠেকিয়ে ফুপিয়ে উঠল। তমাল কোনো সান্ত্বনা বাণী আওড়ালো না, কেবল মাথায় স্নেহের হাত বুলিয়ে চলল। আশেপাশের মানুষ তাকিয়ে দেখলো দুই ভাই বোনের কাণ্ড, তবে তাতে দুজন পাত্তা দিল না। অদ্রিজা কতক্ষণ সেভাবে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে রইল ভাইয়ের বুকে। পরক্ষণেই স্বাভাবিক হয়ে দাঁড়িয়ে ভাইয়ের চোখে চোখ রেখে আওড়ালো, চলো এখন, আব্বু অপেক্ষা করছে। তমাল আজ নিচ থেকে হাত বাড়িয়ে বোনের একখানা হাত নিজের হাতের আঁচলায় নিল। বোনকে নিয়ে পা বাড়ালো উপরে যাওয়ার উদ্দেশ্যে। অদ্রিজা কেবল তাকিয়ে দেখলো ভাইয়ের ধরা হাতখানার পানে। এতদিন পর বুঝি আল্লাহ তার মনের ইচ্ছা কবুল করলো। অদ্রিজার ঠোঁটের কোণে হাসি, আর তবে চোখ দুটো ছলছল করেই রইল। উপরে এলো, তখনও বোনের হাতখানা তার হাতের মাঝে ধরা। করিডরে থাকা প্রত্যেকটা সদস্য তা দেখলো। সবার যেন মাথার উপর বাজ পড়ার মতো অবস্থা, বিশেষ করে প্রিয়তা আর রোনাকের। রায়া দেখতেই মুখে হাসি ফুটলো। বান্দা তাহলে বুঝেছে আর সব ঠিক করেও নিতে চাইছে। তমালিকা বেগম তখন স্বামীর কেবিন থেকে বের হয়েছে। হঠাৎ নজর পড়ল ছেলে মেয়ের দিকে। আশ্চর্যের শিখরে পৌঁছে ওনার কথাই বন্ধ হয়ে গেল।
কেবিনের সামনে এসে বোনের হাতখানা ছাড়ল তমাল। আশেপাশে কারোর দিকে তাকিয়ে দেখলো না, এমনকি প্রিয়তার পানেও নয়। নিশ্চুপে কেবিনে প্রবেশ করলো আর অদ্রিজা হাসি হাসি মুখ করে সেদিকে তাকিয়ে রইল। বাকিদের চোখে তখনও অবগতার শেষ নেই। দরজার পানে তাকিয়েছিলেন আরাফ সাহেব। ছেলে ঢুকতেই তার চোখে পড়ল তমাল বাবার সাথে। চোখে চোখ পড়তেই থেমে গেল সেখানে। শুষ্ক ঢোক গিলে ছেলেটা নিচের গলা ভেজালো, পা যেন আর চলতে চাইল না। মন জুড়ে ভাবনার ঘন ঘটা। বাবা উত্তেজিত হয়ে পড়বে না তো যদি রেগে যায়? বাবা এখন কি ভাবছে? অস্বস্তি আর চিন্তায় ঘিরে ধরল ছেলেটাকে। আরাফ সাহেব বোধহয় ছেলের ভাবনা বুঝতে সক্ষম হলেন আজ। হাতটা সামান্য উঁচিয়ে ইশারায় কাছে ডাকলেন ছেলেকে। বাবার ডাক পেয়ে তমাল ধীর কদমে হেঁটে গিয়ে দাঁড়ালো বাবার পাশে। পুনরায় চোখে চোখ পড়তে আরাফ সাহেব ইশারায় বসতে বললেন। তমাল কথা মতো সেখানে বসেও পড়ল। ছেলেকে বসতে দেখে আরাফ সাহেব অস্পষ্ট স্বরে আওড়ালেন, এখনো রেগে আছো আব্বুর উপর? বাবাকে সেই বিষয় নিয়ে কথা বলতে দেখে চঞ্চল হয়ে উঠল তমালের চিত্ত। বাবার হাতটা মুঠোয় নিয়ে ব্যস্ত স্বরে বলল, আম সরি আব্বু, আমার উচিত হয়নি অভিযোগ করা। সব আমার জন্য হয়েছে, আমাকে ক্ষমা করে দিও। আমি কথা দিচ্ছি আর কখনো তোমার সাথে উচ্চস্বরে কথা বলবো না। প্রয়োজনে বাড়িও ছেড়ে দিব। তবুও তুমি উত্তেজিত হয়ে যেও না আব্বু, আমাকে আর অপরাধী করে দিও না। তোমাকে সুস্থ হতে হবে, না হলে আম্মু আর ওর চোখে আমি কখনো চোখ মেলাতে সক্ষম হব না। বাবাকে উত্তেজিত হতে বারণ করে নিজেই উত্তেজিত হয়ে পড়ল ছেলেটা। বাবার হাতটা গালের সাথে ঠেসে ধরে জোরে জোরে শ্বাস ফেলতে শুরু করলো। আরাফ সাহেব পলকহীন দৃষ্টিতে তাকিয়ে রইলেন ছেলের পানে। জ্ঞান হারানোর পূর্বে ছেলের খানিকটা পাগলামো দেখেছিলেন, কিন্তু আজ ভালো করে বুঝতে পারলেন ছেলের অস্থিরতা, ভঙ্গুরতা। কে বলে ছেলেটা তাকে বাবা বলে মানে না, ওনাকে ভালোবাসে না? তিনি একপেশে হাসলেন, পুনরায় ধীর স্থির কণ্ঠে আওড়ালেন, যদি সবার এত পরোয়া থাকে তো বাড়ি ছাড়ার কথা ভুলে যাও। আমাকে নিয়ে বাড়ি ফিরবে তুমি, ওটা তোমার বাড়ি। আর ওর বিয়ে হয়ে গেছে, বাকি যা আছে সব কিছুতেই তোমার অধিকার। সবাই জানে আর জানবেও তমাল এহসান আরাফ এহসানের ছেলে। তোমাকেও বিয়ে দিতে চাই। পুত্রবধূ নাতি নাতনিদের নিয়ে আমি আর তোমার আম্মু সুখে দিন পার করতে চাই। এতটুকু করবে না তোমার বাবার জন্য? বাবাকে এত কথা বলতে দেখে আরো খানিকটা অস্থির হলো যেন। বাবার মাথায় হাত রেখে সাবধান বাণী ছুড়ে দিয়ে বলল, এখন এসব কথা থাকুক না আব্বু, আগে তুমি সুস্থ হও। ডাক্তার তোমাকে কথা বলতে বারণ করেছে, প্লিজ চুপ করো। ওনাকে নিয়ে ছেলের এই চিন্তা, অস্থিরতা, অসহায়তা আর অব্যক্ত ভালোবাসা দেখে আরও খানিকটা অপরাধ বোধ বেড়ে গেলেন আরাফ সাহেবের। আরুর মতো এও যে ওনারই ছেলে, তাহলে ছেলেটাকেও কেন এমন যত্ন করে রাখেনি? তাহলে হয়তো আজ এমন দিন দেখতেই হতো না। তিনি চোখ ফেরাতে সক্ষম হলেন না ছেলের থেকে, মুখে কিছু উচ্চারণ করলেন না, তবে মনে মনে হয়তো প্রতিজ্ঞা করলেন মেয়েটার মতো ছেলেটার জীবনও সুন্দর করে সাজিয়ে দিবেন এবার তিনি, আর অভিযোগ করার সুযোগ দিবেন না। উনি সত্যি একটা হাসি খুশি পরিবার চান। কেবিনে ডাক্তার প্রবেশ করার কারণে দুজনের কথোপকথন আর বাড়ল না। তমাল বাবাকে ছেড়ে পাশে দাঁড়ালো। ডাক্তার এসে চেক আপ করে কতগুলো নির্দেশনা দিলেন। তমাল তার শান্ত মনে শুনলো। আরও কিছু পরামর্শ নিতেই ডাক্তারের সাথে সাথেই বেরিয়ে গেল। ডাক্তার যেতেই বাড়ির লোক একে একে এসে সবাই আরাফ সাহেবকে দেখে গেলেন। চোখের পলককে পেরিয়ে গেছে আরও 2 দিন। দুপুরের শেষ ভাগ প্রায়। আরাফ সাহেব খানিকটা সুস্থ, তাই তিনি আর হাসপাতালে থাকতে চাননি। ডাক্তারকে বলাতে আজ ওনাকে রিলিজ করে দিয়েছে। সব কিছু ঠিকঠাক করতে করতেই বিকেল হয়ে এসেছে। হাসপাতালে এখন তমাল আর অদ্রিজা আছে, সাথে রোনাকও আছে। অদ্রিজা 2 দিন আর বাবাকে ছেড়ে কোথাও যায়নি। ভাই না থাকায় রোনাক রোজ এসে আরাফ সাহেব আর অদ্রিজার খোঁজ নিয়ে গেছে। যদিও তমালের সাথে তার খুব একটা বেশি কথা হয় না, দুজনের মাঝের বিদ্বেষ যেন এখনো প্রবাহমান। অদ্রিজা আর তমাল বাবাকে ধরে নিয়ে বসিয়ে দিল রোনাকের রাখা গাড়িটায়। তারপর সবাই বসতেই গাড়ি ছোটালো রোনাক। সময় পেরোতেই এহসান বাড়ির সম্মুখে এসে গাড়ি থামলো। তমালিকা বেগম ছুটে এলেন স্বামীর ফিরে আসার আভাস পেয়ে। মা মেয়ে মিলে আরাফ সাহেবকে ধরে নিয়ে গিয়ে ওনার রুমে বিছানায় শুইয়ে দিলেন। তমাল প্রয়োজনীয় সব কিছু গাড়ি থেকে এনে গুছিয়ে রাখলো। মায়ের মুখোমুখি হতেই তমাল চোখ সরিয়ে নিল।
তবে তার রাগে নয়, বরং অস্বস্তিতে। সেদিন এই বাড়ি থেকে চলে গেছিল, আজ সে বাড়িতেই ফিরে এসেছে তমাল। তমালিকা বেগমও বুঝলেন ছেলের অবস্থা, নিজেরও খারাপ লাগলো। তবে তখন তো ছেলেটাকে মেরে বের করে দেওয়া ছাড়া আর কিছুই মাথায় আসেনি। রেগেছিলেন যে বড্ড। অদ্রিজা দেবরকে থাকতে বলল, তবে রোনাক জানালো বাড়িতে মেহমান আসবে, তাকে বাড়ি ফিরতেই হবে। অদ্রিজা আর বাধা দিল না। রোনাক চলে যেতেই অদ্রিজা ফিরে এসে বাবার রুমে বাবার শিওরে বসে রইল। বাবার দেখভাল সেই করে। সব গুছিয়ে রাখতে রাখতেই সন্ধ্যা পেরিয়ে রাত হলো। নিজেই বাবাকে হালকা খাবার খাইয়ে ওষুধ নিজের হাতে খাইয়ে দিল। তারপর যখন মা তাড়া দিল তখন ফ্রেশ হয়ে এসে ভাইকে সাথে নিয়ে খেতে বসলো। তমালের যেন নিজেদের টেবিলে বসে সবার সাথে খেতেও অস্বস্তি হলো আজ। তবে নিজেকে সামলে নিল। অদ্রিজা আর তমালিকা বেগম মুখ বুঝে রইলেন যাতে ছেলেটার অস্বস্তি বোধ না হয়। অদ্রিজা খেয়ে রুমে ফিরে এলো। ফোনটা নেই, কি করবে বুঝলো না। এই রাতের বেলায় একাকী হতেই লোকটার কথা খুব করে মনে পড়লো। আজ কতগুলো দিন হয়ে গেল, কথা হয় না, দেখা হয় না। চোখ দুটো ভরে উঠতে চায় দুশ্চিন্তায়। ঠিক আছে তো লোকটা? কবে ফিরবে? লোকটা একবারও তার কথা মনে পড়ে না। অদ্রিজা চোখের পানি মুছে নেয়, একটা বই নিয়ে বসে, কিন্তু পড়তেও ইচ্ছে হয় না। বুকের ভেতর থেকে থেকে কেমন করে ওঠে মেয়েটার কান্না, সেই বুক ফেটে। এবার ভাবলো মায়ের ফোনটা এনে কল করবে নিষ্ঠুর লোকটার কাছে। পুনরায় দমে যায়, দিবে না সে কল। যখন ইচ্ছে হয় আসুক, তবে সুস্থ থাকুক। সময় পেরোতেই অভিমান বুকে চেপে অশান্ত মন নিয়ে বিছানায় শায়িত হয়ে নিদ্রা যাপনের উদ্দেশ্যে। ঘড়িতে তখন কত বাজে জানা নেই। ঘুমটা বোধহয় চেকে ধরেছিল ক্লান্ত শরীরটা। তবে ঘুমের মাঝে হঠাৎ করেই মনে হলো কেউ তাকে শক্ত বন্ধনে আবদ্ধ করে রেখেছে। শুধু তাই নয়, মনে হচ্ছে কারো শীতল স্পর্শে ভরে উঠেছে তার মুখ, গলা, কারো উষ্ণ নিঃশ্বাসে ছেয়ে যাচ্ছে বদন। খুব পরিচিত একটা ঘ্রাণ নাসারন্ধ্র ভেদ করে পৌঁছাতেই মস্তিষ্ক সজাগ হলো। তড়িৎ চোখ মেলে তাকাতেই দর্শন হলো পরিচিত একখানা মুখ। বুকের ভিতর ছলক করে উঠলো মেয়েটার। না চাইতেও চোখের কোণে পানি এসে জড়ো হলো। রুদ্ধ তাকিয়ে দেখলো অর্ধাঙ্গিনীর অভিমানী মুখখানা। মেয়েটার চোখে পানি জমতে দেখে ঝুঁকে কপালে অস্ত্র চেপে ধরলো নিচে। অশান্ত স্বরে শুধু হলো, কেমন আছো পাখি? খুব মিস করছিলে আমাকে? স্বামীর কণ্ঠস্বর পেতেই নরম মেয়েটা হু হু করে কেঁদে উঠল। মনে হলো কত যুগ পর দেখতে পেল এই আদলখানা, শুনতে পেল কণ্ঠস্বর। রুদ্ধ অস্থির হয়ে উঠল। জানতো মেয়েটা এমন করবে, কিন্তু এখন বউয়ের কান্না আর সহ্য হলো না। এতদিন বাদে কি সে কষ্ট করে বউয়ের কান্নারত মুখ দেখতে এসেছে? পুনরায় মেয়েটার মুখ জুড়ে চুমোর বর্ষণ ঘটালো। অদ্রিজার কান্না এতে আরো বেড়ে গেল। কান্নারত স্বরে আওড়ালো, আব্বু, আব্বু অসুস্থ। বলার মাঝে রুদ্ধ বাধা দিয়ে আওড়ালো, শ্, আমি জানি সব কিছু বলতে হবে না, শান্ত হ পাখি, কান্না থামা অদ্রিজা। অদ্রিজা কান্না থামিয়ে ছলছলে নেত্রে মেলে তাকিয়ে রইল। লোকটা সব জানে, তার মানে কারো থেকে খোঁজ রাখতো তার। তারপরও এত কিছু জেনেও লোকটা তার সাথে একটু কথা বলার চেষ্টা করলো না। তার মানে তার কষ্ট লোকটার কিছু যায় আসেই না। অদ্রিজার অভিমান গাঢ় হলো। সেই সাথে স্মরণ হলো সেই রাতে দেখা ছবি আর চিঠির কথা। মনে পড়তে রুদ্ধর বুকে ধাক্কা মারলো। রুদ্ধ অবাক হয়ে তাকালো, নড়ে চড়ে উঠলো খানিকটা। এই সুযোগে অদ্রিজা উঠে বিছানা থেকে নেমে দাঁড়ালো। রাগত্ব স্বরে বলে উঠল, কেন এসেছেন আমার কাছে? চলে যান এক্ষুনি, আসবেন না আর আমার কাছে। বউ রেগে গেছে দেখে কথাগুলো পাত্তা দিল না। উঠেই আগে বউয়ের নিকট এগিয়ে গেল। কাছে যাওয়ার চেষ্টা করতেই অদ্রিজা পুনরায় রেগে কিছুটা আওয়াজ করে বলল, আসবেন না আমার কাছে, আমি কিন্তু খুব কান্না করবো বলে দিলাম। রুদ্ধ আহামক বনে গিয়ে দাঁড়িয়ে রইল। মেয়েটা এতটা রাগলো কেন? অভিমান হলে তো শুধু কান্না করে, তাহলে আজ কি হলো? নাকি কথা বলেনি বিধায় খুব কষ্ট পেয়েছে? আরো দুপা এগিয়ে বোঝানোর স্বরে বলল, আস্তে কথা বলো অদ্রিজা, সবাই শুনতে পাবে। এত রেগে আছো কেন বলো? কথা বলেন বলে রাগ করে আছো? আমি সরি শোনা। শুনতে চাই না ওই সরি। যদি কাছে আসেন তাহলে কিন্তু আরো চিৎকার করবো আমি। রুদ্ধ হতাশ হলো। বউ সামলানো বড় জ্বালা। এত রাতে ছুটে এলো বউটাকে একটু কাছে পাওয়ার জন্য, আর বউটা তাকে তাড়িয়ে দিচ্ছে। কি পাষাণ বউ! এতদিন বাদে তাকে দেখেও একটু জড়িয়ে পর্যন্ত ধরলো না। জোরও করতে পারছে না। বউ চিৎকার করলেই তো সবাই জেনে যাবে। ধুর, বোকা আর ভীতু বউই বোধহয় ভালো ছিল। এত রাগে কবে থেকে হলো?
নিজের মতো ভাবতে ভাবতে দরজা পর্যন্ত হেঁটে গেল। হঠাৎ ঘুরে পুনরায় বউয়ের দিকে এগিয়ে আস্তে আস্তে অসহায় হয়ে আওড়ালো। এই পাখি, একটু বোঝো, এত রাতে কিভাবে যাব? রাতটুকু থাকতে দাও, সকালে চলে যাব, সত্যি বলছি। অদ্রিজা আর উচ্চ আওয়াজ করলো না, চোখের বাঁধ ভাঙলো। পাহাড় সম অভিমান আর কষ্ট নিয়ে অস্পষ্ট স্বরে শুধিয়ে উঠল। আপনি কাকে ভালোবাসেন রুদ্র? সে মেয়ের নাম কি? রুদ্ধ নিজ জায়গায় থমকে দাঁড়ালো। হঠাৎ বুঝে পেল না মেয়েটা এসব কেন জিজ্ঞেস করছে। আচ্ছা, সেদিন যাওয়ার আগে অমন কথা বলেছিল বিধায় কি মেয়েটা তা নিয়ে এখনো কষ্ট পাচ্ছে? আগের বার তো নাম বলতে চেয়েছিল, কিন্তু মেয়েটাই শুনতে চায়নি। তাহলে আজ কেন জানতে চাইছে? রুদ্ধর মাঝে তেমন কোনো ভাবান্তর দেখা গেল না। এগিয়ে এসে দাঁড়ালো, বউয়ের শরীর ঘেঁষে কপাল থেকে এলোমেলো চুলগুলো সরিয়ে দিতে দিতে নির্লিপ্ত স্বরে শুধালো। হঠাৎ এসব কেন জিজ্ঞেস করছো? রাত অনেক হয়েছে, চলো ঘুমাবে। অদ্রিজা কঠোর দৃষ্টিতে তাকালো স্বামীর চোখে। এমন চোখ দেখে রুদ্ধ যেন থমকে উঠল। শুষ্ক একখানা ঢোক গিলল। কি হয়েছে মেয়েটার? নিজেও যেন আজ মেয়েটার মন বুঝতে সক্ষম হলো না। এর মাঝে অদ্রিজা পুনরায় কঠোর কণ্ঠে আওড়ালো। আমি তার নাম জানতে চাই রুদ্র। জবাব দিন আমায়। বলুন কে সেই মেয়ে যাকে আপনি নিজের থেকেও বেশি ভালোবাসতেন, আর যে এখনো আপনার মন জুড়ে আছে? প্রকৃতিতে আশ্বিন মাসের আগমন ঘটেছে। আরো কিছুদিন পূর্বে ঝড় বৃষ্টির মাত্রা কমে গিয়ে আকাশে সাদা মেঘের ফেলা ভাসতে দেখা যায়। তবে থেকে থেকে এখনো বৃষ্টির ধারাকে ধেয়ে আসতে দেখা যায়। বনে বনে কাশফুল ফুটে শুভ্র রূপ ধারণ করেছে। প্রকৃতিতে এখনো গরম, তবে ভোর রাতের দিকে কিছুটা শীতলতা অনুভব হয়। গোধূলির সময় স্নিগ্ধ শীতল বাতাস এসে ভরিয়ে দিয়ে যায় প্রকৃতি, জানান দেয় শীতের আগমনী হতে আর খুব বেশি দেরি নেই। ভার্সিটি শেষ করে ঈশানী বান্ধবীদের সাথে গিয়েছিল আজ কাশবন দেখতে। সেখানে আড্ডা দিয়েছে, কিছু ছবি তুলেছে। তারপর খেয়ে সবার থেকে বিদায় নিয়ে কিছু মুহূর্ত পূর্বেই বাড়ি ফিরেছে মেয়েটা। গোধূলি ঢলতে শুরু করেছে, আর কিছুক্ষণ বাদেই বোধহয় সন্ধ্যার দেখা মিলবে। ঈশানী ফ্রেশ হয়ে ফোন নিয়ে বসে তাতে স্ক্রল করছিল। ফোনে আজকে তোলা ছবি দেখছিল আর একা একা মুচকি হাসছিল। হঠাৎ রুমে প্রবেশ করলেন রুহানি বেগম আর নূর বেগম। ঈশানী কারো আসার শব্দ পেয়ে মাথা তুলে তাকালো। মা আর মামিকে দেখে ফোনটা রেখে দিয়ে উৎসুক হয়ে তাকালো। নূর বেগমের হাতে একখানা শাড়ি ধরা। ঈশানী কিছু শুধাবার পূর্বে রুহানি বেগম মেয়েকে তাড়া দিয়ে বললেন, যা তো আম্মু, দ্রুত ফ্রেশ হয়ে আয়। ঈশানী কিছু বুঝলো না, বোকার মতো শুধালো, কেন আম্মু? আমি তো মাত্রই ফ্রেশ হয়ে এলাম। তাহলে তো খুব ভালো, আয় তাহলে শাড়িটা পরিয়ে দিই। ঈশানীর ভ্রুতে যেন আর অসংখ্য ভাঁজের সৃষ্টি হলো। বিছানা থেকে নেমে মামির পানে তাকিয়ে শুধু হলো, কি ব্যাপার বলো তো মামি, হঠাৎ শাড়ি কেন পরাতে এসেছো? নূর বেগম ননদের পানে এক পলক তাকিয়ে পরক্ষণে মেয়েটার পানে তাকিয়ে আলতো হেসে বলে উঠলেন, তোকে আজ দেখতে আসছে রে ইস্যু, তাও যেন তেন ঘর থেকে না, একেবারে খাদ্যমন্ত্রীর বাড়ি থেকে। কিন্তু রুদ্ধটা বাড়িতে নেই, আর ওদের এখনই আসতে হলো, কিছুদিন পর আসতো। ঈশানীর কানে বোধ হয় আর কিছু ঢুকলো না। সে তো আটকে আছে একটা বাক্যে। আজ তোকে দেখতে এসেছে রে ইস্যু। ঈশানীর এক মুহূর্তের জন্য যেন শ্বাস আটকে এলো। ভারসাম্য হারিয়ে বিছানার ওপর পড়ে গেল। নূর বেগম আর রুহানি বেগম অবাক হয়ে এগিয়ে এসে ঈশানীকে ধরলেন। রুহানি বেগম চিন্তিত হয়ে শুধালেন, এই কি হয়েছে তোর? ঈশানী চোখ তুলে তাকালো মামির পানে, শুষ্ক ঢোক গিলে কাপা কাপা স্বরে শুধালো। তুমি মাত্র কি বললে মামি? নূর বেগম জবাব দেওয়ার পূর্বেই রুহানি বেগম বলে উঠলেন, বলেছে তোকে দেখতে এসেছে। শরীর খারাপ নাকি রে তোর? জবাব দেওয়ার মতো শব্দ খুঁজে পেল না। বড় হয়েছে, সম্বন্ধ আসবে, এটাই কি স্বাভাবিক নয়? কিন্তু এত দ্রুত কেন আসতে হলো? সে তো চায়নি কেউ আসুক, তার মন প্রান্ত অন্যজনকে দিয়ে বসে আছে সে কবে থেকে। তাহলে সে নতুন করে কাউকে নিয়ে কি করে ভাবতে পারে? মায়ের পানে ছলছল নেত্রে তাকালো ঈশানী। কি বলবে, কি করে বুঝাবে? সে কারোর সামনে যেতে চায় না। তাকে না জানিয়ে কেন আনলো এই সম্বন্ধ? ছেলেটাও তো এখানে নেই, গিয়েছে তার ভাইয়ের সাথে। অবশ্য থাকলেই বা কি করতো? মায়ের উদ্দেশ্যে ভয়ে ভয়ে শুধালো, হঠাৎ না জানি এইসব কেন আম্মু? অন্তত ভাই আসার পর করতে এইসব। রুহানি বেগম খানিকটা বিরক্তি কণ্ঠে আওড়ালো, আমি কি করলাম? ওরা তোর ভাইয়ের সাথে কথা বলেছে আগে,
রুদ্ধর আসতে দেরি হচ্ছে, তাই ওনারা আমার আর তোর মামার সাথে কথা বলছিলেন, খুব ব্যস্ততা দেখাচ্ছিলেন, তাই আসতে বলেছি। দেখতেই তো আসছি, এর জন্য আর রুদ্ধর জন্য অপেক্ষা করিনি। এত কথা না বলে এখন উঠতো দ্রুত। ঈশানী অসহায় বোধ করলো, ডুকরে কান্না বেরিয়ে আসতে চাইলো। মায়ের সামনে তা রোধ করলো, মামির পানে তাকালো খানিকটা আশা নিয়ে। অবরোধ হয়ে আসা কণ্ঠে আওড়ালো, আমার শরীর খারাপ লাগছে মামি, না গেলে হয় না? নূর বেগমের বোধ হয় খানিকটা খারাপ লাগলো, কিছু বলবেন। এবারও ওনার আগে রুহানি বেগম বললেন, আরে ওনারা এত কষ্ট করে এলেন আর তোকে না দেখেই চলে যাবে? এটুকু কষ্ট করে ওর তো অল্প সময় থেকে চলে আসিস। ঈশানী যেন অথই সাগরে পড়ল, কি করবে বুঝলো না। হঠাৎ করে ভয় ভুলে বলে উঠল, আমি এখনই বিয়ে করতে চাই না আম্মু। কক্ষে থাকা বাকি দুজন অবাক হয়ে তাকালেন। রুহানি বেগম বিস্ময় কণ্ঠে শুধালেন, কোনো বিশেষ কারণ? ঈশানীর গলা ফাটিয়ে চিৎকার করে বলতে ইচ্ছে করলো, হ্যাঁ আছে তো এক বিশেষ কারণ। কারণ হচ্ছে আমি পাষাণ পুরুষকে ভালোবাসি। সে আমাকে না চাইলেও আমি তাকে ছাড়া অন্য কাউকে ভাবতেই পারি না। যতই অভিমান করি, ঝগড়া করি, দিন শেষে আমি সেই মানুষটার প্রতি আসক্ত। সাহস করে এসব আর বলা হলো না ঈশানীর। সবার কাছে এসব ভিত্তিহীন মনে হবে। সবচেয়ে বড় কথা, যদি ছেলের নাম জানতে চায় তখন সে কি করবে? আমতা আমতা করে বলে উঠল, আমি পড়াশোনা শেষ করতে চাই আম্মু। তা কর, তারাও করাবে বলেছেন। এত ভালো সম্বন্ধ কেউ সামান্য কারণে হাতছাড়া করে? তাছাড়া সবে দেখতে এসেছে, বিয়ে তো আর এখনই হয়ে যাচ্ছে না। ঈশানী আর বলার মতো কিছুই খুঁজে পেল না। ওই এক ছেলের সামনে যতই হম্বিতম্বি করুক, অন্যদের সামনে সে এতটা কঠোর কখনোই হতে পারেনি। আর মায়ের সামনে এত কথা বলার শক্তি কই তার? তাও না হয় শক্তি জুগিয়ে নিত, কিন্তু কার জন্য করবে এসব? আপাতত আর কোনো রাস্তা বেঁচে নেই, তাই কথাবিহীন উঠে দাঁড়ালো। নূর বেগম আর রুহানি বেগম কেউই বুঝলো না মেয়েটার আড়ালে থাকা যন্ত্রণাটুকু। দুজন মিলে মেয়েটাকে সাজিয়ে দিল তাদের পছন্দসই। দুজন তাকে একাকী বসিয়ে রেখে যেতেই মেয়েটার চোখের কারণের ঘেঁষে অশ্রু গড়ালো, যা সবার আড়ালেই থেকে গেল। মেয়েটা কাউকেই বোঝাতে সক্ষম হলো না, আর না তো বলতে সক্ষম হলো হচ্ছে তার ভেতর ঠিক কেমন সুনামি বয়ে চলেছে এখন। খাদ্যমন্ত্রী জহির সাহেব নিজে এসেছেন ওনার ছেলেকে সাথে নিয়ে। ঈশানীকে দেখতে আসার তাড়া ওনার ছেলেটারই যেন বেশি ছিল, তাই না পেরে রাশেদুল সাহেবের সাথে কথা বলে দ্রুতই এসে পড়েছেন। হলরুমে বসে আছেন ওনারা। জহিরের ছেলে জাহিদ, যে কিনা স্যুট বুট পরে বাবু হয়ে বসে আছে বাবার পাশে। দেখতে সুন্দর ছেলেটা, ফর্সা শরীরের, বলিষ্ঠ গড়ন, বয়স বোধ হয় 30-এর আশেপাশে হবে। সব দিক থেকেই পারফেক্ট ছেলেটা। জাহিদের পাশেই বসা তার বোন জুহি, মেয়েটাও এসেছে তার ভাইয়ের সাথে। তবে উদ্দেশ্য একটাই, রুদ্ধের বউকে দেখা। রুদ্ধ যে ঢাকায় নেই তা সে খুব ভালো করেই জানে। প্রিয়তা শাশুড়ির সাথে এসে সবাইকে চা শরবত দিয়ে পুনরায় কিচেনের আড়ালে গিয়ে দাঁড়িয়ে রইল। জুহি আশেপাশে তাকালো, তবে কাঙ্ক্ষিত কাউকে না দেখতে পেয়ে নূর বেগমকে ডেকে ছোট্ট করে শুধালেন, আন্টি, রুদ্ধর ওয়াইফ নেই এখানে? নাকি যে মেয়েটা চা দিয়ে গেল ওটাই সে? নূর বেগম আলতো হেসে জবাব দিলেন, ও আমার ছোট বৌমা। আমার বড় বৌমা মানে রুদ্ধর বউ তার বাপের বাড়ি। ওর বাবা অসুস্থ তো, তাই ছোট ছেলেটাও গিয়েছে ওনাদের রেখে আসতে, এই বাড়ি ফিরলো বলে। নিজের মতো জবাব দিয়ে চলে গেলেন নূর বেগম। জুহি বোধহয় খানিকটা বিরক্ত হলো, যে কাজের জন্য আসা তাই তো হলো না। তবে শান্ত হয়ে বসে রইল মেয়েটা। রাশেদুল সাহেব বাড়িতে ছিলেন, সবার সাথে বসে গল্প করছেন। রোনাকও দেখতে দেখতে বাড়ি ফিরে এলো, ভাইয়ের দায়িত্ব নিজে পালন করার চেষ্টা করলো। সময় আরো কিছুটা পেরোতেই জহির সাহেব বললেন ঈশানীকে নিয়ে আসতে। নূর বেগম ছোট বৌমাকে সাথে নিয়ে ছুটে গেলেন ওপরে, গিয়ে ভগ্ন হৃদয়ে বসে থাকা ঈশানীকে সাথে করে নিয়ে এলেন। পিছু পিছু দৌড়ে এলো রায়া, তার দুলা ভাই কে হবে দেখতে হবে না? নিচে এসে ঈশানীকে বসিয়ে দিল সবার সম্মুখে। রায়া আর প্রিয়তা কিছুটা দূরে দাঁড়িয়ে রইল। ঈশানীকে বসিয়ে দেওয়ার সাথে সাথেই জাহিদের মুগ্ধ দৃষ্টি এসে বর্তালো মেয়েটার ওপর। তবে ঈশানীর চোখ তা যেন ফ্লোর ভেদ করে পাতালে প্রবেশ করে আছে। চোখ তুলে ঝাপসা আঁখি দুটো বোধ হয় কাউকে দেখানোর ইচ্ছে হলো না মেয়েটার। নীরব যন্ত্রণায় মেয়েটার মুখ ছাড়া যাওয়ার অবস্থা হলেও শান্ত হয়ে বসে থাকলো সকলের সম্মুখে। জহির সাহেবই কথা তুললেন,
ঈশানী না চাইতেও মনের কষ্ট মনে চেপে রেখে সব প্রশ্নের জবাব দিল। একটা সময় দুজনকে একাকী কথা বলতেই ঈশানী আকস্মিক বলে উঠল। না। সবার অবাক দৃষ্টি এসে বর্তালো মেয়েটার ওপর। ঈশানী তবুও তাকে এক পলক দেখল না। কে এসেছে তাকে দেখতে, কেমন দেখায় আদৌ ছেলেটাকে। রুহানি বেগম মেয়ের কাণ্ডে খানিকটা বিভ্রান্ত হলেন, সকলের সামনে লজ্জাও পেলেন। পরিবেশটা স্বাভাবিক করতে বললেন, আসলে মেয়েটার শরীর অসুস্থ, কথা না হয় পরে বলবে, কিছু মনে করেন না আপনারা। সহজে মেনে নিলেন জহির সাহেব। তবে জাহিদের বোধ হয় খুব ইচ্ছে ছিল মেয়েটার সাথে খানিকটা সময় একাকী কাটানোর। তবে তা পূর্ণ না হওয়ার কারণে ফর্সা আদরে আধার এসে ভর করল। ঈশানী অসুস্থ শুনে দ্রুত ছেড়ে দিল মেয়েটাকে। ঈশানী যেন হাঁপ ছেড়ে বাঁচল। প্রিয়তা আর রায়া মিলে রেখে এলো মেয়েটাকে তার রুমে। প্রিয়তা চলে আসলেও রায়া থেকে গেল। দুটো চিপসের প্যাকেট হাতে নিয়ে বসলো পরের টেবিলের ওপর। ঈশানী নীরব মুখাবয়বে নিজের বিছানায় বসে রায়া চিপস মুখে পুড়ে জহুরি চোখে তাকালো আপুর পানে। ছোট করে শুধালো, তাকিয়ে দেখোনি ছেলেটাকে, তাই না? ঈশানী চোখ তুলে তাকালো, বিরক্তি কণ্ঠে জবাব দিল, প্রয়োজন মনে করিনি। তুই দেখছিস তো, তাতেই হবে। আজব, বিয়েটা কি আমি করব যে আমার দেখাতেই হয়ে যাবে? রায়ার করা প্রশ্নে কোনো জবাব দিল না ঈশানী। অশান্ত মন নিয়ে বসে আছে মেয়েটা। রায়া শুষ্ক হাসলো, আকস্মাৎ বলে উঠল, ছেলেটাকে দেখতে জোস বুঝছো, তবে আমার মনে ধরেনি। এর থেকে আমার নাসিম ভাই অনেক বেটার। ঈশানীর বুকটা ধক করে উঠল। তড়িৎ তাকালো বোনের পানে। মেয়েটা কি কিছু জানে বা বুঝেছে? জানতে চেয়ে ভয় লুকিয়ে বিরক্তি ভাব ফুটিয়ে বলল, তো এই কথা আমাকে কেন বলছিস? তোর নাসিম ভাই বেস্ট না বেটার তা জানে আমার কি লাভ? রায়া মুখ ভেঙালো, গর্ভের সহিত আওড়ালো, শোনো আপু, আমাকে তুমি ছোট বোকা মনে করলেও আমি মোটেও বোকা নয়, বুঝেছো? ঠিক জানি তুমি নাসিম ভাইকে পছন্দ করো, আমার থেকে আড়াল করবা এত বড় চতুর তুমি এখনো হওনি। ঈশানী খানিকটা অবাক হলেও ভয়টা কেটে গেল। মেয়েটা বুঝেও যখন এতদিনে কাউকে বলেনি, তার মানে আর বলবেও না। এত ছোট মেয়েটাও বুঝে গেল সে কাউকে ভালোবাসে, অথচ যাকে বাসলো সেই বুঝলো না। বোনের কাছে ধরা পড়েও ভাবান্তর হলো না ঈশানীর। কেবল মনটা আরো খানিকটা ব্যথিত হয়ে উঠল। তবে তা আড়ালে রেখেই বোনের উদ্দেশ্যে কঠোর স্বরে বলল, বেশ বুঝিস তুই, কে বলেছে আমি তাকে ভালোবাসি? সব থেকে বড় কথা, তুই ভালোবাসার কি বুঝিস? পিচ্ছি একটা মেয়ে। পিচি বলায় রায়ার মুখখানা গোমরা হয়ে উঠল। ভোতা মুখ করে বলল, যতই ছোট বলো না কেন আমি সব বুঝি, বুঝছো? এটা জানি ভাইয়াকে তুমি ভালোবাসো, স্বীকার করতে ইচ্ছে না হলে করো না। ঈশানী ভাবলেশীন চোখে তাকিয়ে রইল বোনের পানে। সে জানে বোনটা তার বড় বুঝদার। হঠাৎ কিছু একটা জানতেই তৎপর হয়ে শান্ত কণ্ঠে শুধালো, সব তো বুঝিস, তা তুই কাউকে ভালোবাসিস? রায়া এবারের প্রশ্ন শুনে মুখের ভাব পরিবর্তন করে লাজুক ভাব ফুটিয়ে তুলল। সিনেমার নায়িকাদের মতো চোখ বুঝে কাউকে স্মরণ করার চেষ্টা করলো। পরক্ষণে চোখ মেলে আপুর পানে তাকিয়ে খিলখিল করে হেসে দিয়ে বলল, দেখো, চোখ বুঝলাম, কিন্তু কারো ছবি ভেসে উঠল না। তার মানে আমি কাউকে ভালোবাসি না। আমি তো সেখানেই বিয়ে করব যেখানে ভাইয়া বলবে। এসব ভালোবাসার চক্করে আমি নেই গো আপু। তারপর তোমার মতো যদি কাঁদতে হয় তখন। বোনের ছেলে মানুষই পাত্তা দিল না ঈশানী, আরো কিছুটা ভাবুক হয়ে। তবে মজার স্বরে শুধালো, যদি ভাইয়া কোনো কানা কোড়া ধরে এনেই তোর সাথে বিয়ে দিয়ে দেয় তখন? করে নেব বিয়ে, ভাইয়ার উপর আমার ভরসা আছে। জানি সঠিকটাই এনে দিবে আমাকে, তুমিও ভরসা রাখতে পারো। ঈশানীর খানিকটা হাসি পেল, তবে হাসলো না। ভরসা তো তখন করা যায় যখন বিপরীত পাশের মানুষটাও তাকে চায়। আর ভাইয়া এনেছে তো তাদের লেভেলের একজনই। যদি সে ভালোবাসার কথা বলে দেয় আর ছেলেটার নামটাও বলে দেয়, তখন ভাইয়া মেনে নিবে এই সম্পর্ক, নিজেদের লেভেল ভুলে তুলে দিবে ওই ছেলেটার হাতে। আর তার মা কখনো মানবে? ভালোবাসা ভুল নয়, তবে ভুল মানুষকে ভালোবাসাটা ভুল। কিন্তু সে তো ভুল কাউকে ভালোবাসেনি। তবে তাদের মিলনে কেন এত বাধা, কেন এত অনিশ্চয়তা? ঈশানী হঠাৎ অন্য কিছু ভাবলো। বোনের পানে তাকিয়ে জানতে চেয়ে শুধালো, তা ওই ছেলেটা কি তোর কেন পছন্দ হয়নি? রায়া চিপস চিবুতে চিবুতে নিজের মতো বলল,
জানি না, কিন্তু ভালো লাগেনি। হয়তো তোমার পাশে নাসিম ভাইকে কল্পনা করেছি তাই। আর তোমাদের পাশাপাশি বেশ মানায়। ঈশানের মুখে এক টুকরো হাসি ফুটল। সুযোগ পেতেই বোনের উদ্দেশ্যে আশা নিয়ে আওড়ালো। তাহলে একটা সাহায্য করে দে না সোনা। ভাইয়া তো তোর সব কথা মানে। তুই একবার ভাইয়াকে বল না যেন বিয়েটা ক্যান্সেল করে দেয়। প্লিজ বল না বোন আমার, প্রমিস করছি তোকে এতগুলো চিপস আর চকলেট কিনে দেবো। আয়া ঠোঁট বাঁকালো। তার কাছে সাহায্য চাওয়া যেন নিজের প্রতি গর্ব হলো। তবে মেয়েটাও বেঁকে বসলো। টেবিল থেকে নেমে হাঁটা দিল দরজার দিকে। আপুর উদ্দেশ্যে বলে উঠল, লোভ দিয়ে লাভ নেই আপু, এসবে আমি নেই। নিজের বিয়ে নিজেই ক্যান্সেল করো যাও। ফুপি জানলে আমাকে ভীষণ বকবে। যার সাথেই বিয়ে হোক, আমি খেতে পারলে আমার নাচতে পারলেই হয়। ঈশানী আশ্চর্য হয়ে তাকালো বোনের পানে। পরক্ষণে রেগে উচ্চ আওয়াজে বলল, শয়তান মেয়ে, এত ভয় থাকলে কেন এলি এত জ্ঞান দিতে? মজা নিচ্ছিস না? আমিও একটা নিব, দেখে নিস। রায়া ফিরে বোনকে একটা মুখ ভেঙচি মেরে হাসতে হাসতে চলে গেল। ঈশানী অসহায় হয়ে মুখ থুবড়ে রইল। কেউ যাতে না আসতে পারে তাই উঠে গিয়ে দরজাটা আটকে দিল। একা হতেই কান্নারা চোখ ফেটে বেরিয়ে আসতে চাইলো। এবার আর কোনো বাদ মানল না। মেয়েটা দরজার কোল ঘেঁষে বসে হাঁটুতে মুখ গুজে ডুকরে কেঁদে উঠল। নিচে কি কথা হচ্ছে বা হয়েছে তা জানে না, কিন্তু মন বলছে এখানে তার আম্মু। হ্যাঁ বলে দিবে। কি করবে সে এখন? কার কাছে যাবে সাহায্যের জন্য? কিভাবে আটকাবে এই বিয়ে? কি করে বা ওই ছেলেকে নিজের করে পাবে? আচ্ছা, ছেলেটা কবে ফিরবে? এসব জানলে কি কষ্ট পাবে ছেলেটা? ছেলেটাকে অন্তত জানানো উচিত তার অন্যত্র বিয়ে হবে। শোনার পর যদি মনটা গলে পাষাণ পুরুষের, নাকি সব চেষ্টাই তার বিফল হয়ে একদিন অন্যের ঘরণী হয়েই কাটিয়ে দিতে হবে আজন্মকাল। কত প্রশ্ন ও মস্তিষ্ক জুড়ে, কত দুশ্চিন্তা আর ভাবনায় মেয়েটা বিভোর হয়ে রইল। একটারও জবাব পেল না। রাতে মুখে পানি পর্যন্ত স্পর্শ করলো না। সন্ধ্যা ঘোর হয়ে গভীর রাত হয়ে এলেও মেয়েটা নিজের কান্না দমাতে সক্ষম হলো না। না তো চিন্তামুক্ত হতে পারল। সেভাবেই কাঁদতে কাঁদতে একটা সময় সেখানেই নিদ্রা গেল। অসহায় ভগ্ন মেয়েটা। আপনি কাকে ভালোবাসেন রুদ্র, তার নাম বলুন। আমি জানতে চাই কে সেই মেয়ে। আকস্মাৎ বলে ওঠা অদ্রিজার প্রশ্নখানা কর্ণভেদ করে পৌঁছাতেই স্থির হয়ে গেল রুদ্ধর পদচারণ। কিছুটা আশ্চর্য হয়ে তাকালো বউয়ের পানে। হঠাৎ এমন প্রশ্ন কেন? একবার তো নামটা বলতে চেয়েছিল, কিন্তু মেয়েটা সেদিন শুনতে চায়নি। তাহলে আজ কেন? নাকি স্বামী অন্য কাউকে ভালোবাসে ভেবে ইনসিকিউর ফিল করছে? সেদিন যাওয়ার আগে অমন একটা কথা কি মেয়েটার ওপর ভারী পড়লো নাকি? রুদ্ধ নির্লিপ্ত মুখে এগিয়ে গেল বউয়ের নিকট। দাঁড়ালো মেয়েটার কোল ঘেঁষে। কপালের উপর পড়া এলোমেলো কেশগুলো সরিয়ে দিতে দিতে আওড়ালো, হঠাৎ এমন প্রশ্ন কেন অদ্রিজা? অনেক রাত হয়েছে, চলো ঘুমাবে পাখি। কপালের ওপর থেকে স্বামীর হাতখানা ছিটকিয়ে সরিয়ে দিল অদ্রিজা। তার চোখে মুখে অবিশ্বাসের রেশ, নাকি অভিমান, নাকি রাগ, তা বোঝা গেল না যেন। স্বামীর সামনে থেকে সরে এগিয়ে গেল। কক্ষ থেকে নিজের ব্যাগটা থেকে বের করে আনলো একটা চিঠি, সাথে একটা ছবি। সর্বশেষ বের করে আনলো একটা নূপুর, যা সে সেই রাতে চিঠি আর ছবির সাথে পেয়েছিল। সেগুলো নিয়ে গিয়ে রাখলো বিছানার উপর। পুনরায় দাঁড়ালো স্বামীর সম্মুখে। রেগে গেল বোধহয়। রাগত্ব স্বরে চোখে চোখ রেখে আওড়ালো, এসব কি রুদ্র, জবাব দিন আমায়। কাকে ভালোবাসেন আপনি? জানতে চাই আমি সেটা, জবাব দিন বলছি। রুদ্ধ বউয়ের রাগী দৃষ্টি থেকে নিজের দৃষ্টি সরিয়ে বিছানায় রাখা জিনিসগুলোর ওপর নিবিষ্ট করলো। সেখানে রাখা একটা নূপুর, যার মতো দেখতে একটা জোড়া নূপুর, এখন বউয়ের পায়ে পরিহিত। একটা মেয়ের মুখের আদল, যা পুরোপুরি সামনে দাঁড়ানো মেয়েটার মতো দেখতে। রুদ্ধর কাছে সব পরিষ্কার। পুনরায় দৃষ্টি নিবদ্ধ করলো বউয়ের পানে। মেয়েটা জবাব জানতে উদ্গ্রীব। রুদ্ধ হাত বাড়িয়ে মেয়েটার গালে ছোঁয়ালো। নিচু হয়ে ওষ্ঠ ছোঁয়ালো মেয়েটার কপালে। চোখে চোখ রেখে আবেশিত দৃষ্টি ফেলে শীতল কণ্ঠে আওড়ালো এক অমোঘ সত্য, অদ্রিজা এহসান। সে মেয়ের নাম অদ্রিজা এহসান, ওয়াইফ অফ রুদ্রফি কাদের রুদ্ধ, যে এখন আমার সম্মুখে দাঁড়িয়ে আছে। বাক্যটি শেষ হতে না হতেই অদ্রিজা পুনরায় রুদ্ধকে ধাক্কা মারল। রুদ্ধ ভারসাম্য হারিয়ে দুপা পিছিয়ে গেল। কেঁদে উঠল অদ্রিজা। কান্নারত কণ্ঠে আওড়ালো, মিথ্যে বলছেন আপনি, সব মিথ্যে বলছেন। যদি আমি সেই মেয়ে হই তাহলে আগে কেন বলেননি? বলুন কেন বলেননি? রুদ্ধ বউকে কাঁদতে দেখেও আর এগিয়ে গেল না।
ভাবলেশীন বিছানার দিকে এগিয়ে যেতে যেতে বলল, বলেছিলাম তো ভালোবাসে তাই বিয়ে করেছে। তুমি বিশ্বাস না করলে আমি কি করতাম? অদ্রিজার কান্নার মাঝেও ভ্রু কুঁচকে এলো। স্মরণ করলো একবার লোকটা এমন কিছু বলেছিল, তবে সরাসরি কিছুই বলেনি। আর তখন তো তাদের সম্পর্কটাও এমন ছিল না। নিজেই নিজের চোখের অশ্রু মুছে কঠোর স্বরে বলল, এমন ভাবে বলে কে বিশ্বাস করবে? সেদিন কেন বলেনি নাম? কেন বিয়ের পরই সত্যিটা জানাননি আমায়? যেভাবেই বলতাম তুমি বিশ্বাস করতে না অদ্রিজা। একবার বলেই দেখতেন বিশ্বাস করতাম কিনা। সব মিথ্যে। আপনি অন্য কাউকে ভালোবাসেন, তাই না? রুদ্ধ বিছানায় বসে শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল বউয়ের পানে। এত কিছু দেখার পরও মেয়েটা বিশ্বাস করতে চাইছে না। তাহলে তখন বললে কিভাবে বিশ্বাস করত? আর এমন করে রাতের বেলায় চেঁচামেচি কেন করতে হবে? নিশ্চয়ই এই কয়দিনে মেয়েটার মাথা খারাপ হয়ে গেছে। ভেবেই শান্ত স্বরে বলল, আস্তে কথা বলো অদ্রিজা, আর আমার কাছে আসো। পাশে আম্মু আব্বু তেমন সবাই আছে, শুনতে পাবে। অদ্রিজা ভালো খারাপ কিছু যেন বুঝতে চাইল না আজ। নিজের মাঝে কত ভাবনা, কত প্রশ্ন। সেদিন রাতে যখন স্বামী ড্রয়ার থেকে অঙ্কিত নিজের ছবিখানা পেয়েছিল, তখনই থমকে উঠেছিল। সাথে ওই চিঠি আর তার হারিয়ে যাওয়া নুপুরটা। লোকটা বলেছিল মেয়েটাকে প্রথম চট্টগ্রামে দেখেছিল। সব কিছু এক করলে একটাই জবাব মেলে। তার মানে সে মেয়ে, তার মানে সেই মেয়ে, তার মানে সে সেই মেয়ে। কিন্তু এটা কিছুতেই মন মানতে চাইছে না। তাছাড়া সেসব তো অনেকদিন আগের কথা। এত আগে থেকে ভালোবাসলে তাকে লোকটা খুঁজে কেন বের করেনি? বলেনি কেন? সবকিছু কেমন গোলমাল লাগছিল। সব না জানা পর্যন্ত অস্থির হয়েছিল, অপেক্ষায় ছিল স্বামী কখন ফিরে আসবে। কিন্তু আসার পরেও লোকটা কিছুই বলছে না। কি করে সে নিজের অস্থিরতা জাহির করবে স্বামীর কাছে? সব না জানা পর্যন্ত তার ভালো লাগছে না, মনে শান্তি মিলছে না। তাই পুনরায় সেই উচ্চ আওয়াজে বলল, শোনো, আগে আপনি আমার প্রশ্নের উত্তর দিন। এক্ষুনি বলুন। রুদ্ধ দীর্ঘশ্বাস ফেলল। পুনরায় শান্ত স্বরে বলল, কাছে আসো পাখি, তারপর সব বলছি। এত শান্ত স্বর শুনে অদ্রিজার আর কথা বাড়াতে ইচ্ছে হলো না। নাক টানতে টানতে এগিয়ে এসে দাঁড়ালো স্বামীর নিকটে। রুদ্ধ বিছানার দুপাশে হাতে ভর দিয়ে পেছনের দিকে সামান্য হেলিয়ে বসলো। মেয়েটার দিকে গাঢ় দৃষ্টি নিক্ষেপ করে ছোট করে নির্দেশ দিল। আমার কোলে বসো। অদ্রিজা ছোট ছোট চোখ করে তাকালো। সে কিছু জানতে চাইছে, আর এই লোক তার সাথে মজা করছে কি? পুনরায় রেগে কিছু বলবে তার পূর্বে রুদ্ধের ভারী কি স্বর ভেসে এলো, বসতে বলেছি তোমাকে, আর একটু যেন উচ্চ আওয়াজ বের না হয়। সামান্য ভারী কি স্বর শুনতেই মেয়েটা দমে গেল। পুনরায় কান্না পেল। এগিয়ে গিয়ে দুপাশে পা দিয়ে বসলো স্বামীর উরুর ওপর। রুদ্ধ তৎক্ষণাৎ মেয়েটার কোমর আঁকড়ে ধরে বিছানায় শুয়ে পড়ল। দৃষ্টিতে দৃষ্টির মিলন ঘটিয়ে কণ্ঠ খাদে নামিয়ে অনুরোধের স্বরে বলল, একটা চুমু খাও না পাখি, কতদিন তোমার স্পর্শ পায় না। স্বামীর ভারী কিশোরের কথা মনে করে রাগ দেখাতে গিয়েও পারল না ভীতু মেয়েটা। রাগের বহিঃপ্রকাশ অশ্রু গড়িয়ে পড়ল কপল বেয়ে। ফুপিয়ে বলল, কেন করছেন এমন? জবাব দিন না। বলুন না, কবে থেকে ভালোবাসেন আমায়? কেন বলেননি আমাকে? রুদ্ধ হাত বাড়িয়ে মেয়েটার অশ্রু মুছে দিল। মেয়েটা কবে বুঝবে? এই চোখের অশ্রু তার বুকটাকে এফোর ওফোর করে দেয়। মেয়েটার গলার ভাঁজে মুখ গুজে দিয়ে আওড়ালো, সামান্য বিষয় নিয়ে কেন কাছো পাখি? না বলার একটাই কারণ ছিল, যে বললে তুমি ভাবতে আমি মিথ্যা বলছি। আর সেদিন নাম বলতে চাওয়ায় এমন করে কান্না শুরু করলে, তাহলে আমি কি করে বলতাম বলো? স্বামীর সামান্য আদর মাখা স্পর্শ পেয়ে মেয়েটার কান্না দ্বিগুণ হলো। তটস্থ স্বরে বিড়বিড় করলো, ঠিক আছে, মেনে নিলাম সব। কিন্তু যদি ভালোই বেসে থাকেন তাহলে আমাকে কেন খুঁজে বের করেননি? কেন আমাকে আরো আগে নিয়ে আসেননি আপনি আপনার কাছে? যদি নিয়ে আসতেন তাহলে আমাকে অমন একটা রাত দেখতে হতো না। সমাজের চোখে আমায় কলঙ্কিনী হতে হতো না। কেন নিয়ে এলেন না আমায় রুদ্ধ? বলুন না। মেয়েটার কান্নার ধমকে কথা এড়িয়ে এলো। তবুও অভিযোগ জানালো স্বামীর নিকট। রুদ্ধ এই পর্যায়ে অস্থির হয়ে অদ্রিজাকে শক্ত করে জড়িয়ে ধরল। হাতের বাঁধন এতই শক্ত, মনে হলো অদ্রিজার হাড়ি ভেঙে যাবে। মেয়েটার কান্নারত অভিযোগ তাকে এক মুহূর্তে ভেঙে দিতে সক্ষম হলো। নিজের অপারগতায় নিজেকেই আজ শেষ করে দিতে ইচ্ছে হলো। কিন্তু মেয়েটাকে সে কিভাবে বুঝাবে যে সে চেষ্টায় কোনো কমতি রাখেনি? কেবল ভাগ্য তাদের সহায় ছিল না।
নিজের অপরাধ নেই জেনেও নিজেকে অপরাধী মনে হলো। অস্থির অশান্ত কণ্ঠে বিড়বিড় করে আওড়ালো, আমি সরি পাখি, আমি পারিনি তোমার পাশে থাকতে, পারিনি নিজের ভালোবাসাকে রক্ষা করতে। প্লিজ ক্ষমা করো আমাকে, আমি সত্যি অপারগ ছিলাম, আমি ব্যর্থ হয়েছি। অদ্রিজার কান্না ধিমি হয়ে এলো, মাথা এলিয়ে দিল স্বামীর বুকে। দুজনে দ্রুত বেগে ছুটে চলা হৃৎপিণ্ডের ধুকপুক শব্দ স্পষ্ট শুনতে পেল। মেয়েটার নীরব কান্না এবার রুদ্ধর বুক ভাসিয়ে চলল। অদ্রিজা শেষবারের মতো উচ্চারণ করলো, আমি সব শুনতে চাই রুদ্ধ, প্লিজ বলুন সবকিছু আমায়। অতীত। নাসিম, গাড়ি ঘোড়া, আমার তাকে প্রয়োজন। ভাইয়ের আদেশ শ্রবণ হতেই নাসিম সেদিন গাড়ি ঘুরিয়ে চলেছিল পুনরায় সেই ভার্সিটির উদ্দেশ্যে, যেখানে রুদ্ধ বিশেষ অতিথি হিসেবে এসেছিল। ভাইয়ের ইচ্ছেকে প্রাধান্য দিতে সে সর্বদাই তৎপর। পাহাড়িয়া রাস্তা বেয়ে যত দ্রুত সম্ভব এসে উপস্থিত হয়েছিল ভার্সিটিতে। গাড়ি থেকে নেমে এসে দুই ভাই একত্রে খুঁজতে শুরু করেছিল মেয়েটাকে। সেই দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত খুঁজলো, কিন্তু ফলাফল হিসেবে মিলল কেবলই এক দীর্ঘশ্বাস। হতাশ হয়ে সেদিন ফিরল বরাদ্দকৃত কটেজে। সেই রাতটাও কেটে গেল নিদ্রাহীন। রুদ্ধর মন যেন সেই এক এলোকেশির মাঝে নিবিষ্ট রইল। রাত শেষে যখন ভোর হলো তখন রুদ্ধ কটেজের বারান্দায় এসে উপনীত হলো। শীতটা বেশ পড়েছে তখন, গায়ের একটা শাল জড়ানো, তবে তা শীত লাঘব করার জন্য যথেষ্ট নয়। কিন্তু সেই দিকে রুদ্ধের ধ্যান নেই। কুয়াশা জড়ানো পাহাড়ের সৌন্দর্য তার মন কাটতে সক্ষম হলো না। বাহিরে তাকিয়ে আপন মনে সে কিছু ভাবতে ব্যস্ত। হঠাৎ তার ধ্যান ভঙ্গ করতে একটা মেয়েলি হাসির ঝঙ্কার তার শ্রবণেন্দ্রিয় ভেদ করে মস্তিষ্কে পৌঁছালো। রুদ্ধ কুয়াশার জাল ভেদ করে দেখার চেষ্টা করলো কে হাসছে। তার অপেক্ষার বোধ হয় অবসান ঘটল। নজরে পড়ল স্বল্প পরিচিত সেই আদলখানা, যা তার রাতের ঘুম হারাম করেছে। আগের দিন দেখা সেই বাচ্চাগুলোর সাথেই কথা বলেছে আর হাসছে। রুদ্ধর হৃদয় সেখানেই থমকে রইল। পা জমে গেল সেখানে। মুগ্ধ চোখে তাকিয়ে দেখলো তার অস্পষ্ট রূপী সুনয়নাকে। মেয়েটার কাছে যেতে হবে যখনই মাথায় এলো, ধ্যান থেকে বেরিয়ে দৌড় লাগালো মেয়েটা যেখানে আছে সেখানে যাওয়ার জন্য। কিন্তু ভাগ্যবোধ হয় সেই দিনও তার সহায় হয়নি। মেয়েটা তার সাথে কোনো লুকাচুরি খেলায় মত্ত হয়েছিল। এই দেখা দিচ্ছে, আবার এই হারিয়ে যাচ্ছে। রুদ্ধ চারিপাশে তাকিয়ে দেখলো, তবে কোনো বাচ্চা বা কোনো মেয়ে কারো অস্তিত্ব পেল না। একবার মনে প্রশ্ন জাগলো, কোথাও এটা তার ভ্রম নয় তো? কিন্তু এটা কি করে হতে পারে? আশেপাশে জিজ্ঞেস করলো কোনো মেয়েকে বাচ্চাদের সাথে যেতে দেখেছে কিনা। কেউ একজন যখন বলল দেখেছে, তখন মেনে নিল এটা তার ভ্রম নয়, বাস্তব। এই লোকটার দেখিয়ে দেওয়ার রাস্তা বরাবর এগুলো সেখানে বসবাসকৃত লোকেদের শুধালো এমন কোনো মেয়েকে দেখেছে কিনা। তবে না দেখে কিংবা ভীত হয়ে কেউই কিছু বলতে সক্ষম হলো না। সেদিন সারাদিন সে এখানে ওখানে খুঁজলো মেয়েটাকে, কিন্তু নামহীন কোনো ছবি ছাড়া একটা মেয়েকে খুঁজে পাওয়া কি এতই সোজা? শুধু বিবরণ শুনে কেউ কিছু বলতে সক্ষম হলো না। সে খুঁজলো তার হৃদয় হরণকারীকে, আর নাসিম ভাইকে খুঁজতে ব্যস্ত হলো। সন্ধ্যার পর গিয়ে দেখা হলো দুই ভাইয়ের। নাসিম জোর করে ফিরিয়ে নিয়ে গেল ভাইটাকে, কত কিছু বুঝালো, রাগ করলো, তবে তা যেন রুদ্ধর মস্তিষ্কে প্রবেশ করলই না। রুদ্ধ সেই রাত জেগে নিজের মতো করে পেন্সিলের সহযোগিতায় তৈরি করলো একখানা চিত্রপট। নিজের কাজে নিজেই যেন গর্বিত হলো। মনে হলো এবার মেয়েটাকে ঠিক পেয়ে যাবে। নাসিমকে গিয়ে দেখালো সেই চিত্রখানা। নাসিম তৎক্ষণাৎ লোক লাগালো। রুদ্ধ পুরো একটা সপ্তাহ ব্যয় করলো চট্টগ্রামে। সব কাজ বাদ দিয়ে লেগে রইল সেই মেয়েটার খোঁজে। সারা চট্টগ্রাম চষে ফেললো, কিন্তু মেয়েটা যেন চোখের পলকেই নিরুদ্দেশ হয়েছে। রুদ্ধর খাওয়া নাওয়া যেন বন্ধ হয়ে গেল। কেমন এক অসহ্য যন্ত্রণায় মন বিষিয়ে গেল। কিছু না বললেও নাসিম ভাইয়ের হাহাকার ঠিকই বুঝতে সক্ষম হলো। ভাইকে অভয় দিয়ে নিয়ে গেল ঢাকা, কিন্তু রুদ্ধ যেন দিনে দিনে নীরব হয়ে গেল। অফিসের কাজে ধ্যান নেই, ঠিক মতো খাওয়া নেই, পরিবারকে সময় দেওয়া নেই। শক্ত মানবটা যেন কদিনের মাঝেই নিজের অস্তিত্বই হারিয়ে ফেলল। সারাক্ষণ শুধু সেই একটা নূপুর আর নিজের অঙ্কিত সেই চিত্রখানাই দেখতে থাকতো। রোনাক তখনও কিছু জানতো না, তবে ভাইয়ের পরিবর্তন তারও চোখে পড়ল। নাসিম সব জানাতে বাধ্য হলো ছেলেটাকে। তখনও চট্টগ্রামেই তার খোঁজ চলমান ছিল, তবে শুধু চট্টগ্রামেই নয়, ঢাকা সহ অন্যত্র খোঁজার প্রচেষ্টা করছিল নাসিম।
রুদ্ধ তখন বেশিরভাগ সময় ব্যয় করত নাসিমের ফ্ল্যাটে, তাই তার সমস্ত পাগলামোর সাক্ষী ছিল একমাত্র সে। রুদ্ধ মদের নেশায় ডুবে থেকেও যেন তার নেশা কাটাতে পারেনি। প্রশ্ন জাগত, সামান্য দেখায় কি পেয়েছিল মেয়েটার মাঝে যে তার শূন্যতা তাকে এভাবে শেষ করছে? কিন্তু কোনো জবাব মেলেনি, কেবল সে ভীষণভাবে আসক্ত হয়ে পড়েছিল মেয়েটার প্রতি, যা সে চেয়েও কাটিয়ে উঠতে পারেনি। বারবার মনে হতো এটা রূপকথা কেন হলো না? তাহলে সে চাইলেই কোনো জাদু করে মেয়েটাকে নিজের করে পেয়ে যেত। রুদ্ধ একটা সময় অনুভব করলো সে তার স্বপ্ন থেকে দূরে সরে যাচ্ছে। কাজ আর ভালোবাসা কখনো এক করে দেখতে নেই। একজন এমপি হিসেবে তার প্রথম কাজ জনগণের সেবা করা, আর সে তার দায়িত্ব প্রতিনিয়ত এড়িয়ে যাচ্ছে। তাকে দুদিকেই এগোতে হবে। তাছাড়া তার জন্য তার দুই ভাইয়ের অস্থিরতাও তাকে কষ্ট দিচ্ছিল। এই বয়সে এসে কোনো বাচ্চা মেয়ের জন্য এত পাগলামো নিশ্চয়ই মানায় না। নিজেকে নিজের মতো বুঝিয়ে নিজেকে স্বাভাবিক জগতে ফিরিয়ে এনেছিল সে। সারাদিন কাজে ব্যস্ত থাকতো, আবার সেই একঘেয়েমি জীবনে এসে মানিয়ে নিয়েছিল সে। তবে রাতটুকু কেটে যেত সেই রমণীর চিন্তায়। চোখের পলকে পেরিয়ে গেল আরো 6 মাসের মতো। রুদ্ধ তখন সম্পূর্ণ স্বাভাবিক। দেখলে বোঝাই যায় না এই ছেলে নিদ্রাহীন রাত্রি যাপন করে, আজও কারো ভাবনায় মশগুল থাকে, আজও তাহাজ্জুদে বসে কোনো মেয়েকে নিজের করে পাওয়ার ইচ্ছে পোষণ করে। পরিবার, পলিটিক্স সব দিকেই ঠিকভাবে সামলেছে। দেখলে মনে হয় সবকিছু একদম পারফেক্ট। রুদ্ধদের দলেরই একজন নেতা ছিল ইকবাল হাসান, কিছুটা বয়স্ক বটে। দল ওনাকে বাদ দিয়ে রুদ্ধকে এমপি প্রার্থী করার জন্য রেগেছিলেন প্রচণ্ড। তিনি কোনোভাবেই মানতে সক্ষম হননি ওনার মতো একজন বিশিষ্ট অভিজ্ঞ লোককে রেখে রুদ্ধর মতো একজন যুবককে নমিনেশন দেওয়াটা। বিভিন্নভাবে রুদ্ধর ক্ষতি করার চেষ্টা করে পেছনে তিনি। তেমনি আর একটা দিন নেমে এসেছিল রুদ্ধর জীবনে, যা রুদ্ধর আজও তার জীবনের অভিশপ্ত দিন মনে করে। একদিন রাতে কোনো কাজে রুদ্ধ এসেছিল রাজধানী থেকে কিছুটা দূরে। কাজ শেষ করে আসছিল বরাবরের মতো একাই ছেলেটা। গাড়িটা রাস্তায় দাঁড় করানো। রুদ্ধ এগিয়ে এসে গাড়ির দরজাটা খুলে সবেমাত্র ভেতরে ঢোকার জন্য পা বাড়াবে, ঠিক সেই মুহূর্তে হঠাৎ এক শব্দ হলো। রুদ্ধ যেন কিছুই বুঝলো না, নিজের জায়গায় স্থির হয়ে গেল। ধীরে ধীরে চোখ নামিয়ে নিজের বাম সাইড বরাবর তাকাতেই নজরে পড়ল বুক ভেদ করে তরল রক্ত গড়িয়ে পড়ছে। রুদ্ধ কিছু ভাববারও সময় পেল না, পরপর সেখানে আরো একটা খুলি এসে লাগলো। রুদ্ধ পিছিয়ে গেল দুপা, চেষ্টা করে তাকালো সম্মুখে। একটা লোক তার পানে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। লোকটার মুখে বাঁকা হাসি লেপ্টে, আশেপাশে আর কারোর অস্তিত্ব নেই। রুদ্ধ চোখে যেন ঝাপসা দেখলো, তবে লোকটাকে জিততে দেওয়ার ইচ্ছে হলো না। শক্তি জুগিয়ে দ্রুত পায়ে উঠে বসলো গাড়িতে। লোকটা কিছু বুঝে ওঠার পূর্বেই গাড়ি ছোটালো তীব্র গতিতে। লোকটা একটু সময়ের জন্য বিভ্রান্ত হলো, নিজেও গাড়িতে চড়ে পিছু নিল রুদ্ধর। রুদ্ধ সেই অসুস্থ শরীরে কোনোভাবে লোকটাকে চোখ আড়াল করে এগিয়ে এলো খানিকটা পথ। শরীরে আর শক্তি রইল না পালানোর। শরীরটা ধীরে ধীরে ছেড়ে দিল, সিটের সাথেই শরীরখানা এলিয়ে দিল। কোনো মতে ফোনটা হাতে নিয়ে ফোন লাগালো নাসিমের নাম্বারে। ফোন রিসিভ হলো কি না জানে না, কথা বলার মতো শক্তি খুঁজে পেল না। চোখ মেলে রাখাও দায় হলো। রক্ততে তখন মাখামাখি শুভ্র পাঞ্জাবিখানা। ব্যথাটা তখন সারা শরীরে ছড়িয়ে পড়েছে। মনে হয়েছে এই বোধহয় শেষ হলো জীবন। গাড়িটা কোনো এক গলির মোড়ে এসে স্থির হয়েছিল। দূরে দাঁড়ানো এক ল্যাম্পপোস্টের আলোয় সবকিছু অস্পষ্ট দেখা যাচ্ছে। রুদ্ধ চোখ নিভু নিভু। হঠাৎ সেই ক্ষণে কানে প্রবেশ করলো গাড়ির উইন্ডোতে ধাক্কার আওয়াজ। পুনরায় কিছুটা শক্তি সঞ্চয় করলো ছেলেটা। চোখ মেলে দেখার চেষ্টা করলো। কানে প্রবেশ করলো এক মেয়েলি আতঙ্কিত অস্থির স্বর, যে ক্রমাগত গাড়ির উইন্ডোতে ধাক্কা দিচ্ছে আর আওড়াচ্ছে, কেউ আছেন ভেতরে? প্লিজ কথা বলুন, সাহায্য করুন। শুনতে পাচ্ছেন কেউ? একবার দরজাটা খুলুন প্লিজ। 2-3 বার একই বুলি আওড়ালো মেয়েটা। রুদ্ধ চোখ মেলে তাকালো উইন্ডোর দিকে, আর তখনই তার পুরো পৃথিবী সেখানেই থমকে গেল। সেই একই কায়া আজ তার দরজায় এসে কড়া নাড়ছে, অথচ সে তখন নিথর। কথা বলার মতো শক্তি কই তার? গাড়ির দরজা খোলা তো অনেক দূরের কথা। গাড়ির ভেতর বসা তাকে জানালা ভেদ করে মেয়েটা তাকে দেখতে না পেলেও সে নিয়ন আলোয় খুব ভালো করে দেখলো মেয়েটার ভয়জড়িত কান্নারত মুখখানা। শুনলো আতঙ্কিত স্বর। শক্তিতে কুলালো না,
মেয়েটা কাউকে না পেয়ে চলে গেল সেখান থেকে। রুদ্ধ বুঝলো তার ফুল বড় বিপদে। একটা সময় উইন্ডোজ খুলতে সক্ষম হলো, ততক্ষণে মেয়েটা চোখের আড়াল হয়ে গেছে। রুদ্ধ হাত বাড়ানোর চেষ্টা করলো, তবে সক্ষম হলো না। চিৎকার করে বলতে ইচ্ছে করলো, হ্যাঁ মেয়ে, দাঁড়াও, এ দেখো আমি আছি তো, ভেতর আসো আমার ফুল। আমি সব বিপদ থেকে রক্ষা করবো তোমাকে। এভাবে যেও না, এতদিন বাদে এভাবে দেখা দিয়ে আমাকে মরণ যন্ত্রণা উপহার দিয়ে এভাবে চলে যেও না, একটু পর ফিরে আসো। বলা হলো না তার, আর না তো সে ফিরে এলো। অসহায় রুদ্ধ চোখের কার্নিশ ঘেঁষে সেদিন বেদনার অশ্রু ঝরল। অপারগ রইল নিজের ভালোবাসাকে সুরক্ষিত করতে। মেয়েটার বিপদ বোঝার পরেও কিছু করার মতো উপায় ছিল না প্রেমিক রুদ্ধের। সেদিন বোধহয় অসহায় হয়ে ক্রন্দনরত স্বরে আল্লাহর দরবারে অভিযোগ জানিয়েছিল, হে আল্লাহ, এমন দিন দেখার আগে আমার মৃত্যু কেন হলো না? আল্লাহ সেদিন শোনেনি রুদ্ধের আহাজারি। তাকিয়ে থাকাও আর সম্ভব হয়নি। কিছু সময় পর বোধ হয় নাসিম ছুটে এসেছিল ভাইয়ের কাছে। গাড়িতে এসে রক্তাক্ত ভাইকে দেখে কিছু শোনার বোঝার অবস্থায় ছিল না। ভাইকে ক্রমাগত ঝাঁকিয়ে জাগানোর চেষ্টা করেছিল ছেলেটা। রুদ্ধ শেষবারের মতো নিভু নিভু দৃষ্টি মেলে তাকিয়েছিল। ভাইকে দেখে শেষ ভরসা স্বরূপ বলতে চেয়েছিল, আমি আমি ওকে দেখেছি, এসেছিল। আর পারেনি বলতে ভাই আমার, মেয়েটাকে খুঁজে রক্ষা কর। সেখানে ভাইয়ের কোলে জ্ঞান হারিয়ে নিথর হয়ে পড়েছিল। ছেলেটাকে অপরাধে নিমজ্জিত করে রাখার উদ্দেশ্যে বোধহয় কে যাত্রায় রুদ্ধের প্রাণ ফিরিয়ে দিয়েছিল আল্লাহ। রুদ্ধ চোখ মেলে তাকিয়েছিল ঠিক 3 দিন বাদে। চোখ মেলার পর চিন্তাগ্রস্ত মা, কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলা আদরের বোন, অসহায় হয়ে থাকা বাড়ির প্রত্যেকটা সদস্যকে দেখতে পেয়েছিল সে। কেবল যে মুখখানা খুব করে দেখতে চেয়েছিল তা আর মেলেনি। জ্ঞান ফিরতেই নিজের অবস্থান ভুলেছিল রুদ্ধ। মা বাবা ভাই বোন সবাইকে উপেক্ষা করে নাসিমকে কাছে ডেকে একটাই প্রশ্ন করেছিল, তুই ওর খোঁজ পেয়েছিল নাসিম? জানিস আমার পাখি এখন কোথায় আর কেমন আছে? নাসিম অবাক হয়ে জানতে চেয়েছিল। তুমি কার কথা বলছো ভাই? রুদ্ধ যা বোঝার বুঝে ফেলেছিল। শারীরিক অসুস্থতাকে পায়ে মারিয়ে হাসপাতাল থেকে ছুটে বেরিয়ে গিয়েছিল। নূর বেগম ছেলের কাণ্ডে কাঁদতে কাঁদতে মূর্ছা যাওয়ার অবস্থা। তবুও থামেনি রুদ্ধ। ছুটে গিয়েছিল যেখানটায় মেয়েটাকে শেষবার দেখেছিল। তবে সে বোধহয় কল্পনাও করেনি মেয়েটাও ঠিক তখন অন্য এক হাসপাতালে অসুস্থ হয়ে পড়ে আছে। কতগুলো পশুর কবলে পড়ে কলঙ্কিত হয়ে বাবার বুকে অশ্রু ঝরাতে ব্যস্ত রয়েছে। মেয়েটা তখন প্রতি মুহূর্তে মৃত্যুকে আলিঙ্গন করতে তৎপর হয়ে আছে। রুদ্ধ আশেপাশের জায়গা, বন জঙ্গল, যেখানে যা পেল সব জায়গায় খোঁজ চালালো। নতুন করে ভুলে বসেছিল নিজের অস্তিত্ব, ভুলে বসেছিল সব। কেবল মাথায় ছিল সেই মেয়েটাকে, নিজের ভালোবাসাকে রক্ষা করতে পারেনি। অপরাধ বোধ ঘিরে ধরল তাকে। তবে তার থেকে বেশি ক্রোধ জমা হলো মনে বারবার ছেড়ে দেওয়া ইকবালের জন্য। সে তখন ইসরায়েল রূপে হাজির হলো। রুদ্ধ যেন তখন এক হিংস্র জানোয়ারে পরিণত হয়েছিল। ইকবাল সাহেব সাক্ষী হয়েছিল নিজের এক ভয়ঙ্কর মৃত্যুর। রুদ্ধ ছাড় দেয়নি এক চুলও। কিন্তু লোক তাকে শাস্তি দেওয়ার পরেও শান্তি পায়নি ছেলেটা। শান্তি তো তখন মিলত যখন সে তার এলোকেশিকে পেত। নাসিমের মনেও অপরাধবোধ জন্ম নিল। সব জানার পর সে যদি একবার ভাইয়ের কথা বোঝার চেষ্টা করত, তাহলে বোধ হয় ভাইয়ের খুশিকে সে নিজের হাতে হাজির করতে সক্ষম হতো। কিন্তু প্রাণপ্রিয় ভাইয়ের মর্মান্তিক অবস্থা দেখার পর সে কি করে বুঝতে সক্ষম হতো এসব? রুদ্ধ তখন বুঝেছিল মেয়েটা ঢাকাতেই থাকে। কতগুলো পুলিশ স্টেশনে গিয়ে খোঁজ নিয়েছে কেউ মিসিং কেস করেছে কিনা, কিন্তু এই সময়ে এমন কোনো কেস হতে সে দেখেনি। অন্যান্য মেয়েঘটিত কেসগুলো নিয়েও তদন্ত করেছিল, কিন্তু তেমন কিছুই পায়নি যাতে মেয়েটাকে খুঁজে পেত সে। সেই সময় থেকে পুনরায় শুরু হলো খোঁজ। তবে যাকে আগেই খুঁজে পায়নি, তাহলে এখন কি করে পেত? যখন সেই মেয়ে নিজেকে পুরোপুরি ঘরবন্দি করে নিয়েছিল, একজন খোঁজ চালিয়েছে তাকে খুঁজে পাবে এই আশায়, তো অপরজন নিজেকে আড়াল করেছে সমাজের হাত থেকে বাঁচাতে। দুপাশে দুটো মানুষই ভিন্ন যন্ত্রণায় আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে। ভিন্ন ভিন্ন ইচ্ছে পোষণ করে গেছে আল্লাহর দরবারে। তার পরবর্তী সময়টা কেটেছে অন্যভাবেই। রুদ্ধ খোঁজ বন্ধ করেনি, না তো নিজের মাঝে কোনো পরিবর্তন আসতে দিয়েছিল। তবে অপরাধবোধ, হতাশায়
ছেলেটা নিজেকেই হারিয়ে ফেলেছিল। নিজেকে ব্যর্থ ভেবে রোজ নিজেকে দোষারোপ করে গেছে। মা সহ পরিবারের সবাই তাকে বিয়ের জন্য জোর করে গেছে, তবে বরাবরই তার একটাই জবাব ছিল না। কেউ পারেনি ছেলেটার মন পরিবর্তন করতে, দেয়নি ভিন্ন কোনো নারীকে তার জীবনে জায়গা। পরবর্তী 3টা বছরে তাহাজ্জুদের নামাজে বসে চোখের পানি ফেলে মোনাজাতে কেবল একজনকেই চেয়ে গেছে সে। খুব একান্ত করে চেয়েছে কেবল সেই একটা নারীকেই, একটুখানি দেখতে পাওয়ার আশায়, ছুতে পাওয়ার আশায়। রোজ দৌড় পেয়েছে ছেলেটা, তার সাক্ষী কেবল উপরওয়ালাই ছিলেন। আল্লাহ তাআলার বোধ হয় একদিন রুদ্ধর প্রতি দয়া হলো। নূর বেগম বিরক্ত হয়ে বড় ছেলের পরিবর্তে ছোট ছেলের বিয়ে দিতে চাইলেন। মেয়ে দেখতে যাবেন তিনি, রুদ্ধকে বললেন। তবে রুদ্ধ কাজের অজুহাত দেখিয়ে না করে দিতে চাইল। নূর বেগম রেগে গিয়ে শোনালেন ছেলেকে কটা কটু কথা। রুদ্ধ হতাশ হয়ে গেল ভাই আর মায়ের সাথে। অন্তত মাকে এইভাবেই শান্ত করা যাক, তাহলে বিয়ে নিয়ে তার পিছে পড়ে থাকবে না। তবে গিয়েও কোথাও চোখ তুলে তাকিয়ে দেখল না। পাত্রী এনে বসানো হলো তাদের সামনে। তখনও রুদ্ধের চোখ ফোনে নিবিষ্ট। তার মা মেয়ের নাম জিজ্ঞেস করার পর একটা নাম তার কর্ণভেদ করে প্রবেশ করলো। অদ্রিজা ইনসান আরু। ওই কণ্ঠস্বর রুদ্ধের ধ্যান সরিয়ে মেয়েটার পানে তাকাতে বাধ্য করলো। সেই আতঙ্কিত স্বরের পরিবর্তে ভীতু নরম একটা স্বর, কিন্তু সেই আদল যে হুবহু এক। ফোন ধরা হাতখানা শক্ত হয়ে গেল তার। বুকের অস্থির ধুকপুকানির শব্দে ভরে উঠল। কণ্ঠনালীটা ক্রমাগত ওঠানামা শুরু করলো। ফাইনালি সে খুঁজে পেল মেয়েটাকে। সেদিন জানতে সক্ষম হলো যাকে এক পলকের দেখা সীমাহীন ভালোবেসে ফেলেছিল, যাকে পাওয়ার আশায় রোজ রাতে চোখের পানি ঝরায়। সেই মেয়ের নাম অদ্রিজা এহসান আরু। তার বাড়ির এই হাসনাবাদে। নিজের গন্তব্য যেন শেষ পর্যন্ত সে পৌঁছাতে পেরেছে, কিন্তু এভাবে মেয়েটাকে খুঁজে পাওয়ার খুশিটুকুও যেন জাহির করার সুযোগ পেল না সে। স্বল্প সময়ের মাঝে হাজার খানেক পরিকল্পনা কষে নিয়েছিল। ভাই বিয়েতে রাজি হলে সে এই মেয়েকে তুলে নিতেও ভাববে না। প্রয়োজনে জোর করে বিয়ে করবে, নয়তো ভাইকে বুঝাবে, যা কিছু করা লাগে করবে। তবে খুঁজে যখন একবার পেয়েছে, তখন অন্য কারোর সে কিছুতেই হতে দিবে না। রুদ্ধ তখনও নির্লিপ্ত। পরিবারের সামনে হটকারিতা করার মতো বান্দা সে নয়, কেবল একটা সুযোগের অপেক্ষায় রইল। সুযোগ বোধ হয় তার ভাইটাই করে দিল। বিয়ে করতে চায় না কথাটা বলে, কিন্তু রুদ্ধকে পুনরায় ভেঙে দিতে একটা শব্দই যথেষ্ট ছিল। মেয়েটা ধর্ষিতা। রুদ্ধ কাউকে দেখাতে পারেনি ওই মুহূর্তে তার মাঝে ঠিক কতখানি গভীর ক্ষত হয়েছিল। তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন রুদ্ধর বুঝতে এতটুকু অসুবিধা হয়নি। সেই রাতে কিছু ঘটেছিল মেয়েটার সাথে, এটাই যথেষ্ট ছিল তার অপরাধ বোধ বাড়িয়ে তুলতে। তবে সুযোগ সে হাতছাড়া করেনি, কিছু ভাবারও প্রয়োজন মনে করেনি। সহজ ভাষায় বলে জাহির করেছিল নিজের ভালোবাসাকে একান্ত করে নেওয়ার। একবারও ভাবেনি এক ধর্ষিতাকে আপন করে নিলে সমাজ কি বলবে, মানুষ তাকে কোন চোখে দেখবে। একবারও মনে আসেনি এক অপবিত্র মেয়েকে জীবনে জায়গা দিয়ে ভুল করছে না তো। মনে তো কেবল একটাই ইচ্ছে জেগেছিল, যে করেই হোক এই মেয়েকে তার হতেই হবে, সম্পূর্ণটাই তার হতে হবে। যখন একাকী কথা বলতে গিয়ে সেই নির্মল হাসির পরিবর্তে মেয়েটার চোখে মুখে ভয়, অস্বস্তি, আতঙ্ক দেখেছিল, সেখানে সে দ্বিতীয়বারের মতো ভেঙেছিল। মেয়েটা কি সহ্য করেছে তা ভাবতেই নিজেকে শেষ করে দেওয়ার ইচ্ছে হলো। পরক্ষণে ভাবলো তার কিছু হলে এই মেয়েটাকে কে দেখবে। মেয়েটাকে রোজ শুনতে হবে সে এক ধর্ষিতা, যা মেয়েটাকে রোজ একটু একটু করে মৃত্যুসম কষ্ট দেবে। এটা সে কিছুতেই হতে দিবে না। সেদিন সে রক্ষা করতে পারেনি, কিন্তু নতুন করে জীবন সঞ্জীবিনী তো হয়ে উঠতেই পারে। মেয়েটার ভরসা হতে পারে, ভালোবাসার মানুষ হয়ে উঠতে পারে, মেয়েটার মাঝে নতুন করে প্রাণ প্রতিষ্ঠা করতে পারে। যখন সে এত কিছু করতে পারে, মেয়েটার মুখে নতুন করে হাসি ফুটাতে পারে, তখন সে নিজেকে কেন শেষ করবে? থাকবে সে একান্ত এই মেয়েটার হয়ে, দুজন নতুন গল্প সূচনা করবে, যার শেষটুকু শুধু ভালোবাসা দিয়েই পূর্ণ থাকবে। গায়ে শুভ্র পাঞ্জাবিখানা এখন ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। মেয়েটার অবস্থান এখনও স্বামীর বুকের ওপর, তবে কিছু মুহূর্ত পূর্বে নিচে হাতে মেয়েটার স্বামীর পাঞ্জাবিটা খুলে ছুঁড়ে ফেলেছে।
তারপর থেকে ব্যস্ত হয়ে পড়েছে স্বামীর খোলা বক্ষপট নিয়ে, যেখানে আজ থেকে প্রায় 3 থেকে 3.5 বছর পূর্বে গুলি লেগেছিল। তার দাগ প্রায় নির্মূল হওয়ার পথে, তবে ফর্সা শরীর হলে বোধ হয় এখনও সেখানে দাগ দুটো স্পষ্ট জ্বলজ্বল করত। সেসব দাগ দেখার প্রয়োজন করল না অত্রিজা। সম্পূর্ণ অংশ জুড়ে ভিজা চুমু খেতে ব্যস্ত। কান্নার শব্দ নেই, তবে চোখের পানিতে বুকটা সিক্ত হয়ে উঠছে। মেয়েটার জোরালো শ্বাসের শব্দে ভরে উঠছে রুমটা। রুদ্ধ মাথার নিচে দুহাত দিয়ে শুয়ে কেবল বউয়ের পাগলামো দেখছে। মেয়েটাকে অনেক কিছু বলেছে, আবার অনেক কথা বলেনি, তবে মেয়েটা আটকে আছে তার গুলি লেগেছিল কথাটাতে। তখন থেকে ভয় পেয়ে একেবারে চিপকে আছে তার সাথে। এসব খারাপ লাগছে না, বরং উপভোগ করছে বউয়ের দেওয়া ছোট ছোট স্পর্শগুলো। তার জন্য বউয়ের এই অস্থিরতা দেখে মন শীতল হচ্ছে। কিন্তু মেয়েটার সামান্য বিষয়ে এত ভয় পাওয়া তার পছন্দ নয়। যতই ভয় পেতে থাকবে ততই তার সমস্যা। মুখে না বললেও চাইবে সে রাজনীতি ছেড়ে দিক। রোজ এমন কান্নারত মুখখানা দেখতে হবে, এটা সে কী করে মেনে নিবে? রোধ হঠাৎ মেয়েটাকে বুক থেকে সরিয়ে বিছানায় শুয়ে দিয়ে নিচে মেয়েটার ওপর ভর ছেড়ে দিয়ে শুয়ে পড়ল। অদ্রিজা ছলছলে দৃষ্টিতে তাকালো স্বামীর পানে। রুদ্ধ হাত বাড়িয়ে বউয়ের সিক্ত কপলদয় মুছে দিয়ে আওড়ালো, অনেক হয়েছে, এবার থামো। একটা চুমু চেয়েছিলাম, আর তুমি একের পর এক দিয়ে আমাকে পাগল করে তুলছ। দেখছো না রাতের বেশি নেই।